হ্যালো দর্শক, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টাইম এক্সক্লুসিভ। আশা করি সবাই ভালো আছেন এবং যে বিষয়গুলো আজকে আলোচনা করব তা প্রথমেই জানাচ্ছি আপনাদের। আজকের বিষয়ের মধ্যে সবচেয়ে গুড নিউজ হচ্ছে যে গভর্নমেন্ট শাটডাউন ইজ ওভার। গভর্নমেন্ট শাটডাউন শেষ হয়েছে, আবার খুলেছে, সরকার কাজ শুরু হয়েছে। সো এই বিষয়টি আজকে জানার চেষ্টা করবো, এটার ক্রিয়া প্রতিক্রিয়া কি। তারপরে আমরা আলোচনা করব জেফরি আইনস্টাইন ইস্যু এবং ট্রাম্প যে কিভাবে তিনি সম্পৃক্ত, এই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। মেয়র এরিক অ্যাডামের বিরুদ্ধে নবনির্বাচিত আমাদের মেয়র যিনি ইলেক্ট, তিনি গুরুতর অভিযোগ এনেছেন যে তিনি গভর্নমেন্টাল ডিসফাংশনের জন্য ষড়যন্ত্র করছেন। এই ধরনের কথা তিনি বলছেন। এই বিষয়টি জানার চেষ্টা করব। ইনফ্লেশন রিফান্ড চেক এবং ট্রাম্পের $2000 যে প্রণোদনা, এগুলো কিভাবে পাবেন, আদৌ পাবেন কিনা, এবং যারা পাননি যে ইনফ্লেশন রিফান্ডের যে $400 চেক, এই বিষয়টি আজকে ফলো আপ করবো। এবং আওয়ামী লীগের বাংলাদেশ প্রসঙ্গে যেটা আলোচনা করবো তা হচ্ছে আওয়ামী লীগের লকডাউন এবং প্রফেসর ইউনূসের জাতির উদ্দেশ্যে ভাষণ। এই বিষয়গুলো আজকে আলোচনায় আছে। আজকে অতিথি যারা থাকবেন তাদের মধ্যে প্রফেসর নকিবুর রহমান, জনাব জয়নুল আবদিন, ইব্রাহিম চৌধুরী খোকন, জাকির চৌধুরী সিপি আমাদের সাথে থাকবেন। আরও আছেন জনাব নাজমুল আহসান আমাদের সাথে আছেন। শুরু করবো দিনের আপডেট জানাচ্ছেন নাজমুল আহসান। তার আগে যারা ফেসবুকে আছেন আশা করি অনুষ্ঠানটি শেয়ার করবেন। নাজমুল আহসান, যাচ্ছি আপনার কাছে। ধন্যবাদ আবু তাহের এবং ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক শ্রোতা এবং প্যানেলিস্ট সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে বৃহস্পতিবার, নভেম্বর মাসের 13 তারিখ। যুক্তরাষ্ট্র আবারও বিমান হামলা চালিয়েছে সেই ক্যারিবিয়ান সাগরে এবং 4টি নৌকা, চারজন নিহত হয়েছেন যুক্তরাষ্ট্রের সেই বিমান আক্রমণে। এবং তাদের বিমান হামলার 20তম হামলা ছিল এটি সেই ক্যারিবিয়ান সাগরে। যেই নৌকাগুলোর মাধ্যমে যুক্তরাষ্ট্রে মাদক পাচার হয় বলে অভিযোগ করেছেন ট্রাম্প প্রশাসন। এবং গত সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে বিমান বাহিনীর সৈন্যরা প্রায় এ পর্যন্ত প্রায় 21টি ভ্যাসেল, যেটাকে নৌকা বলা হয় যদিও, 20টি আক্রমণ হেনেছে এবং আন্তর্জাতিক সমুদ্র সীমার উপরে সে আক্রমণগুলি, পানির উপরে আন্তর্জাতিক ওয়াটার যেটাকে বলে ইন্টারন্যাশনাল ওয়াটার, তার উপরে আক্রমণগুলো চালানো হয়েছে এবং এ পর্যন্ত প্রায় 80 জন নিহত হয়েছেন এই আক্রমণগুলোতে। এবং তাতে ট্রাম্প প্রশাসন অবশ্য বলেছে যে যুক্তরাষ্ট্রের জনগণের নিরাপত্তা এবং যুক্তরাষ্ট্রের মাদক পাচার বন্ধ করার জন্য যে কোনো উপায়ে তারা এটি বন্ধ করার পন্থা ব্যবহার করবেন। এবং সেক্ষেত্রে যদি এই সমস্ত নৌকাগুলোর মাধ্যমে যুক্তরাষ্ট্রের মাদক পাচারের বিষয়ে যুক্তরাষ্ট্র জানতে পারে, পেন্টাগন জানতে পারে, তাহলে সেই নির্দিষ্ট নৌকার উপরে যুক্তরাষ্ট্র অনবরত আক্রমণ চালিয়ে যাবে। এবং এটি হচ্ছে যুক্তরাষ্ট্রের একটি, বলা হচ্ছে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে এটি অ্যান্টি ড্রাগ অফেন্সিভ, অর্থাৎ যুক্তরাষ্ট্রের মাদক পাচারের বিরুদ্ধে যে অভিযান, সেই অভিযানের অংশ হিসাবেই এটি কার্যকর করা হয়েছে। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করি সেটা হচ্ছে শাটডাউনের ব্যাপারে। আপনারা জানেন গতকালই শাটডাউনের বিলটি পাশ হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পও স্বাক্ষর করেছেন। ধীরে ধীরে শাটডাউন প্রক্রিয়ার মাধ্যমে যে সমস্ত সেবাগুলো বন্ধ হয়ে যাচ্ছিল সেগুলো ধীরে ধীরে, ফেডারেল সরকারের সেবা ধীরে ধীরে ফিরতে শুরু করেছে। তবে সম্পূর্ণভাবে সচল হওয়ার জন্য, প্রশাসন সম্পূর্ণভাবে সচল হওয়ার জন্য আরো কিছুদিন সময় লাগতে পারে বলে ফেডারেল প্রশাসনের বিভিন্ন বিভাগ থেকে জানানো হয়েছে। তবে ফেডারেল কর্মচারী যারা ছুটিতে ছিলেন কিংবা যাদেরকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে, তাদের সবাইকে ইমেইলের মাধ্যমে আজ থেকেই কাজে যোগদানের কথা বলা হয়েছে। গতকাল রাতে তাদের ইমেইল পাঠানো হয়েছে এবং সেই ইমেইলের মাধ্যমে অনেকে কাজে যোগদান করতে শুরু করেছেন ইতিমধ্যেই। তবে এই যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে সেটি হচ্ছে যে জন্য ডেমোক্র্যাটদের চাপে কিংবা ডেমোক্র্যাটদের কৌশলের অংশ হিসাবে এই শাটডাউন প্রক্রিয়া দীর্ঘায়িত হয়েছে, বিলম্বিত হয়েছে, শাটডাউন শুরু হয়েছে। যে ওবামা কেয়ারের ব্যাপারটি, ওবামা কেয়ার যে সাবসিডাইজড প্রিমিয়াম, অর্থাৎ হ্রাসকৃত মূল্যে প্রিমিয়াম দেওয়ার যে সুবিধা, সেই ব্যাপারে কিন্তু কোনো সিদ্ধান্ত আসা সম্ভব হয়নি এখনো পর্যন্ত। যদিও সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা সিনেটর জন থুন, তিনি বলেছেন যে তিনি ডেমোক্র্যাটদের যে 8জন এবং একজন ইন্ডিপেন্ডেন্ট, যে 8জন এই রিপাবলিকানদের এই শাটডাউন প্রস্তাবে সমর্থন দিয়েছেন, তাদেরকে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ডিসেম্বরের মাঝামাঝি একটি ওবামা কেয়ার যে সাবসিডি রয়েছে সেই সাবসিডি
বহাল রাখা যায় কিনা, কিংবা নতুন কোনো বিল ডেমোক্রেটরা উত্থাপন করেন কিনা সেই সাবসিডির ব্যাপারে, সেটি সম্পূর্ণভাবে বিবেচনা করা হবে এবং ভোটও দেওয়া হবে। তবে জনসন এটিও বলেছেন, যেটি গতকাল আমি আপনাদের জানিয়েছিলাম, যে এই যে যদি ডেমোক্রেটরা কোনো বিলও আনেন, বিল উত্থাপনও করেন, সেই বিল সিনেটে পাশ করতে 60 ভোটের প্রয়োজন হবে। ডেমোক্রেটদের সিনেটরের সংখ্যা মাত্র 43 জন, 47 জন, অর্থাৎ সেখানে দেখা যাচ্ছে আরো 13 জন রিপাবলিকানের সমর্থনের প্রয়োজন রয়েছে। এবং 13 জন রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্পের চাপ উপেক্ষা করে, অর্থাৎ প্রেসিডেন্ট ট্রাম্প চাপ দিয়ে যাচ্ছেন অনবরত ভাবে যে ওবামা কেয়ারের সাবসিডি কোনোভাবেই আর বর্ধিত করা যাবে না। ওবামা কেয়ারকে প্রেসিডেন্ট ট্রাম্প অকার্যকর একটি প্রক্রিয়া বলে মনে করে, এবং এর মাধ্যমে যুক্তরাষ্ট্রে যারা অবৈধভাবে বসবাস করছে তাদেরকে স্বাস্থ্যসেবা আর একটি কৌশল কিংবা স্কিম, সেটি বলার চেষ্টা করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প একাধিকবার। এবং তার ফলে প্রেসিডেন্ট ট্রাম্পের এই চাপ অগ্রাহ্য করে 13 জন সিনেটরের পক্ষে, রিপাবলিকান সিনেটরের পক্ষে, ডেমোক্রেটদের এই ওবামা কেয়ার সাবসিডি অব্যাহত রাখা কিংবা নতুন ভাবে সাবসিডি প্রদানের বিষয়টি নিয়ে বিল পাস করা খুব মুশকিলের ব্যাপার। জনসন এটিও স্বীকার করেছেন। এদিকে ডেমোক্রেটদের পক্ষ থেকে বলা হয়েছে, বিশেষ করে ডেমোক্রেট সংখ্যালঘিষ্ঠ কংগ্রেস নেতা হেকিম জেফরিস বলেছেন যে তারা অন্তত আগামী 3 বছরের জন্য এই সাবসিডি, যদিও যে সাবসিডি অব্যাহত ছিল বিগ বিউটিফুল বিল কার্যকর করার আগে, যেটি চালু ছিল, যেটি এই বছরের ডিসেম্বরে শেষ হয়ে যাওয়ার কথা, আর সেটি যেন অন্তত 3 বছর আরো বহাল রাখা যায়, সেই জন্য তারা বিল উত্থাপন করবেন। তবে এই বিল পাশ করার ব্যাপারে সিনেটে যেমন সংশয় রয়েছে, হাউস অফ রিপাবলিকানদের মধ্যেও হাউসেও সেই সংশয় রয়েছে, এবং রিপাবলিকানদেরও সমর্থন প্রয়োজন হবে বিল পাস করার ব্যাপারে। এবং সেই সমর্থন হেকিম জেফরিস হয়তোবা পাবেন না, এমন ইঙ্গিতও তিনি দিয়েছেন। তা সত্ত্বেও তিনি বলেছেন যে আমেরিকান জনগণের সাথে ডেমোক্রেটিক সদস্যরা কংগ্রেসের এই বিলটি উত্থাপন করতে চান। তবে সর্বশেষ মোদ্দা কথা হলো, এখন ওবামা কেয়ারের নিবন্ধন চলছে, এবং এই নিবন্ধনে যারা সংযুক্ত হচ্ছেন তারা জানতে পারছেন যে তাদের প্রিমিয়াম আগামী বছরে কি পরিমাণ বাড়বে যদি না এই ওবামা কেয়ারের হ্রাসকৃত মূল্যে প্রিমিয়াম দেওয়ার বিষয়টি সিদ্ধান্ত না আসা সম্ভব হয়। তাহলে অনেকেরই প্রায় দ্বিগুণ, কারো কারো ক্ষেত্রে 3 গুণও বেড়ে যাচ্ছে ওবামা কেয়ারের যে প্রিমিয়াম। এবং সেই ব্যাপারে সবাই প্রায় উদ্বিগ্ন। তবে এই মুহূর্তে আগামী ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে, যদি কোনো সুযোগ সুবিধা রাখা যায়, কিংবা আগের সুযোগ সুবিধা যেটি ছিল সেটি বহাল রাখা যায়। তবে এই সম্পূর্ণ ব্যাপারটি এখনো অনিশ্চিত। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছিলাম, সেটি হচ্ছে যে সৌদি এবং ইসরায়েলের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হওয়া প্রয়োজন এখন, এমন মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প, প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রের। তিনি বলেছেন যে যেহেতু ইসরায়েল এবং আহ, হামাসের মধ্যে যুদ্ধ বন্ধ হয়েছে, যুদ্ধবিরতি চলছে, এবং আহ, সেখানে শান্তি প্রক্রিয়া চলমান, এবং শান্তি প্রক্রিয়া আরো ধাপে ধাপে পূর্ণাঙ্গ শান্তি প্রক্রিয়া আওতায় নিয়ে আসা হবে গাজাকে। অতএব সৌদি আরবের উচিত এখন ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিককরণের পথ, যে প্রয়াস তাদের ছিল, যে প্রক্রিয়া ছিল, সেই প্রক্রিয়াকে আরো জোরদার করা, এবং অনতিবিলম্বে এই দুই দেশের সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ হিসাবে প্রতিষ্ঠিত করা। তবে এই ব্যাপারে সৌদি আরব কিংবা ইসরায়েল কেউ কোনো মন্তব্য করেনি। প্রেসিডেন্ট ট্রাম্পের সর্বশেষ এই দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের ব্যাপারে তার মন্তব্যকে কেন্দ্র করে। আমেরিকায় ধর্মের আহ ধর্মীয় চর্চা ব্যাপক হারে হ্রাস পেয়েছে, এবং সেটি আজকে একটি জরিপে জানা গিয়েছে। সেই জরিপটি করেছে গ্যালাপ জরিপ সংস্থা, এবং তাতে দেখা যাচ্ছে যে গত 1 দশকে যুক্তরাষ্ট্রের অধিবাসীদের, আমেরিকানদের বিশেষ করে, যে ধর্মের প্রতি, ধর্মীয় উপাসনা, ধর্ম চর্চার প্রতি তাদের আগ্রহ ব্যাপক হারে হ্রাস পেয়েছে গত 10 বছরে। এবং এবং সেটি গত 10 বছরে 17%, 17% হ্রাস পেয়েছে। সকল ধর্মকে মিলিয়েই গড় হিসাবে এই তথ্যটি দেওয়া হয়েছে গালাপোলের জরিপে। এবং তাতে দেখা যাচ্ছে যে যেটি গত পৃথিবীর যত দেশে ধর্মের চর্চা, ধর্মীয় উপাসনার কাজটি হ্রাস পেতে শুরু করেছে, তার মধ্যে যুক্তরাষ্ট্রের সর্বাধিক, সবচেয়ে বেশি হারে হ্রাস পেতে শুরু করেছে। যদিও ইউরোপের বেশ কয়েকটি উন্নত দেশে এখনো যুক্তরাষ্ট্রের চাইতে অনেক কম ধর্মচর্চা হয়, কিন্তু যুক্তরাষ্ট্র সেদিক থেকে অনেকটা কাছাকাছি চলে এসেছে সেই সমস্ত শিল্পোন্নত দেশগুলোর, ইউরোপের সেই সমস্ত শিল্পোন্নত দেশগুলোর সাথে। তবে এই ধরনের ধর্মচর্চা, ধর্মের প্রতি আগ্রহ হ্রাস পাওয়াটা যুক্তরাষ্ট্রের রাজনৈতিক, সামাজিক
এমনকি যুক্তরাষ্ট্রে জাতিগত পরিচয়ের ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রভাব ফেলতে পারে বলে এই জরিপের যারা জরিপ চালিয়েছিলেন এবং জরিপ নিয়ে যারা গবেষণা করেছিলেন তারা এমন মন্তব্যটি করেছে। তবে এই হিসাবটি সর্বশেষ এই জরিপে উঠে এসেছে, তাতে দেখা যাচ্ছে যে আমেরিকায় এখন 29% মানুষ কোন ধর্মের প্রতি তাদের আগ্রহ নেই কিংবা কোন ধর্ম চর্চা তারা করেনি না, এমনটি জানিয়েছেন 29% আমেরিকান। এবং এর মধ্যে 62% আমেরিকান অবশ্য জানিয়েছেন, যারা এই জরিপে অংশ নিয়েছেন, যে তারা খ্রিস্ট ধর্মাবলম্বী। এবং তারা যদিও 2007 সালে, মাত্র 18 বছর আগে, দেড় যুগ আগে, যারা যুক্তরাষ্ট্রে খ্রিস্ট ধর্ম অনুসারীদের হার ছিল জনসংখ্যার 78%। তবে সেই পিউ রিসার্চ সেন্টারের জরিপে এই তথ্যটি আবার পাওয়া গেছে। গ্যালপ পোল জরিপ করে তারা সেই তথ্যটি প্রকাশ করেছেন আজকে। একটা বিষয়, তো অন্যান্য কোন ধর্ম, ইহুদি ধর্ম কিংবা মুসলিম ধর্মের ব্যাপারে এই জরিপে কোনো প্রশ্ন করা হয়নি। অর্থাৎ শুধুমাত্র বৃহত্তর ধর্ম যেটি যুক্তরাষ্ট্রে এখনো পালিত হয় সেটি হচ্ছে খ্রিস্ট ধর্ম, এবং সেই ধর্মের উপরে এই জরিপটি চালানো হয়েছে। নিউ ইয়র্কের পরবর্তী মেয়র নির্বাচিত যিনি জোহরান মামদানি আজকে নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হুকুলের সাথে বৈঠক করেছেন ম্যানহাটনে, নিউ ইয়র্ক স্টেটের গভর্নরের অফিসে। প্রায় 90 মিনিট এই বৈঠক অনুষ্ঠিত হয়। 90 মিনিট ব্যাপী এই বৈঠকে উভয় পক্ষেরই উপদেষ্টারা উপস্থিত ছিলেন। এবং জোহরান মামদানির excuse me, মামদানির পক্ষে যারা এই বৈঠকে উপস্থিত ছিলেন তাদের সূত্র উল্লেখ করে একাধিক সূত্র জানিয়েছে যে মামদানি এবং গভর্নর হুকুল বিভিন্ন বিষয়, বিশেষ করে তারা যে সমস্ত বিষয়ে ঐক্যমতে পৌঁছতে পেরেছেন ইতিমধ্যেই, সেই সমস্ত বিষয় এবং নিউ ইয়র্ক সিটির ভবিষ্যৎ নির্ধারণে গভর্নর অফিস কিভাবে মেয়র অফিসকে সহযোগিতা করতে পারে সেই বিষয়ে তারা বিস্তারিত আলাপ করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য ছিল চাইল্ড কেয়ার এবং অ্যাফোর্ডেবিলিটি ইস্যু। তবে বিনামূল্যে বাস সার্ভিস প্রত্যাহারের ব্যাপারটি কোনো আলোচনা হয়েছে কিনা, এটা দুই পক্ষের কেউই এই বিষয়ে কোনো মন্তব্য এখনো পর্যন্ত করেনি। যদিও গভর্নর হুকুল দিন কয়েক আগে পুর্টো রিকোতে জানিয়েছেন যে তিনি নিউ ইয়র্ক সিটিতে বিনামূল্যে বাস সার্ভিস প্রবর্তনের ব্যাপারটিকে বাস্তবসম্মত মনে করেন না, এবং এটি অত্যন্ত ব্যয়বহুল। এমনিতেই যারা এই বাস সার্ভিস পরিচালনা করে তারা আর্থিক সংকটে রয়েছে, এবং এই আর্থিক সংকটের উপরে অতিরিক্ত আর্থিক সংকটের বোঝা তাদের উপর চাপানোর প্রক্রিয়াটাকে তিনি সমর্থন করেন না, সেটি তিনি স্পষ্ট করে বলেছেন। তবে জোহরান মামদানি আবারও বলেছেন তিনি মনে করেন নিউ ইয়র্ক সিটিতে বিনামূল্যে বাস সরবরাহ করা সম্ভব। যে বিষয়ে চাইল্ড কেয়ার এবং নিউ ইয়র্কবাসীর নিরাপত্তার বিষয়ে বিভিন্ন আলাপ দুইজনের মধ্যে কথা হয়েছে। চাইল্ড কেয়ারের ব্যাপারে মামদানির পক্ষ থেকে বলা হয়েছে এটি তার নির্বাচনী প্রচারণার একটি উল্লেখযোগ্য দিক ছিল, এবং তিনি মনে করেন যে নিউ ইয়র্ক সিটিতে মেয়র এরিক অ্যাডামসের প্রশাসনের কালীন সময়ে যে চাইল্ড কেয়ারের যে অভাব ছিল, অর্থাৎ শিশুদের 6 মাস বয়স থেকে 5 বছর বয়স্ক শিশুদের চাইল্ড কেয়ারের সুযোগ না থাকায় এই সমস্ত শিশুদের মায়েরা কর্মজীবনে আসতে পারেনি, কিংবা অন্য কোনো ভাবে তাদেরকে কর্মজীবন থেকে দূরে থাকতে হয়েছে, যার ফলে নিউ ইয়র্ক সিটির আর্থিক ক্ষতি হয়েছে প্রায় $20 মিলিয়ন জন্য। তবে জোহরান মামদানি স্পষ্ট করে বলেননি যে চাইল্ড কেয়ার সুবিধা প্রবর্তনের জন্য কিংবা চাইল্ড কেয়ার যে সেবার কথা তিনি বলেছেন 6 মাস বয়স থেকে 5 বছর পর্যন্ত বয়স্কদের, সেই অর্থ কোথা থেকে যোগান দেওয়া হবে সেটি তিনি স্পষ্ট করেননি, কিংবা এই প্রক্রিয়া কি পরিমাণ অর্থ ব্যয় হবে সেটিরও কোনো আনুষ্ঠানিক ধারণা তিনি দেননি। কিন্তু তিনি বরাবরই বলেছেন যে ধনী লোকদের নিউ ইয়র্কে যারা বসবাস করেন এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের উপরে কর আরোপ করে, ট্যাক্স আরোপ করে তিনি এই অর্থর যোগান দিতে চান, যে ব্যাপারে গভর্নর ক্যাথি হুকুলের যথেষ্ট রিজার্ভেশন রয়েছে। এই ব্যাপারে তিনি সরাসরি মন্তব্য করেনি। তবে নিউ ইয়র্ক সিটি যে কোনো ট্যাক্স বৃদ্ধির জন্য সেটি নিউ ইয়র্ক স্টেট সিনেট এবং অ্যাসেম্বলির বিল পাশ করতে হবে এবং গভর্নরের সম্মতি থাকতে হবে। মেয়র জোহরান মামদানি একা ট্যাক্স বৃদ্ধি করার ক্ষমতাটি রাখেন না। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছে সেটি হচ্ছে যে নিউ ইয়র্ক সিটির নিরাপত্তার বিষয়ে তাদের মধ্যে কথা হয়েছে, এবং বিশেষ করে ইহুদি সম্প্রদায়ের নিরাপত্তার ব্যাপারটি গভর্নর হুকুলের খুবই আগ্রহের দিক, এবং সেই বিষয়ে দুইজনের মধ্যে কথা হয়েছে। তবে
গতকালই আমরা জানাচ্ছি, মেয়র মামদানি জানিয়েছে যে আগামী দিন কয়েকের মধ্যে, তারিখ এখনো ঠিক হয়নি, তিনি নিউ ইয়র্ক সিটির বর্তমান পুলিশ কমিশনার ইহুদি সম্প্রদায়ভুক্ত জেসিকা টিসের সাথে বৈঠক করবেন এবং জেসিকা টিসকে তিনি হয়তোবা তার দায়িত্ব পালন অব্যাহত রাখার আবেদন জানাবেন, যেটি ইতিমধ্যে তিনি একবার জানিয়েছেন নির্বাচনী প্রচারের সাথে। জেসিকা টিস তার সেই দায়িত্বে বহাল থাকতে চান কিনা সে বিষয়ে কোনো মন্তব্য এখনো করেননি। তবে নিউ ইয়র্ক সিটিতে নতুন করে যে আলোচনা সৃষ্টি হয়েছে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের উন্নত এই আলোচনা সূত্রপাত ঘটেছে, সেটি হচ্ছে যে মেয়র মামদানির নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে নিউ ইয়র্ক সিটির পুলিশ বিভাগের অনেকেই চাকরি ছেড়ে অন্যান্য পুলিশ বিভাগ কিংবা অন্যান্য নিরাপত্তা সংস্থায় যোগদানের হিড়িক পড়েছে বলে একাধিক সংবাদ মাধ্যমে জানিয়েছে। তবে মেয়র জোহরান মামদানি তার নির্বাচনী প্রচারের সময় বলেছিলেন যে তিনি বর্তমানে যে সব পুলিশ বিভাগের শক্তি রয়েছে সেটিকেই তিনি সঠিকভাবে ব্যবহারের মাধ্যমে নিউ ইয়র্ক সিটিবাসীর নিরাপত্তা বিধান করতে চান। তবে তিনি আজকে অবশ্য গতকাল তিনি এই তথ্যটা আরেকটি জানিয়েছেন যে তিনি নিউ ইয়র্ক বাসীর নিরাপত্তার জন্য আরেকটি দপ্তর খুলতে চান মেয়র অফিসে, এবং সেটি হচ্ছে যে নিউ ইয়র্ক সিটি কমিউনিটি সেফটি জন্য আরেকটি তিনি দপ্তর নতুন করে খুলতে চান, এবং সেই বিষয়ে তিনি কথা বলেছেন। তবে আরেকটি কথা তারা বলেছেন যে আইসের সম্ভাব্য অভিযান সম্পর্কে নিউ ইয়র্ক সিটি গভর্নর আর বকুল তার সাথে বিভিন্ন তথ্য আদান প্রদান করেছেন। বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্প যদি নিউ ইয়র্ক সিটিতে আইসের অপারেশন আরো বৃদ্ধি করেন কিংবা নিউ ইয়র্ক সিটিতে ন্যাশনাল গার্ড পাঠান, সেই ব্যাপারে নিউ ইয়র্ক স্টেট কি ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে সেই বিষয়টি তিনি পরবর্তী মেয়র জোহরান মামদানিকে অবহিত করেছেন, এবং এখন থেকে জোহরান মামদানির টিমের সদস্যরা এবং গভর্নর অফিসের সদস্যরা এই বিষয়ে তথ্যের আদান প্রদান করবেন। যদি প্রেসিডেন্ট ট্রাম্প নিউ ইয়র্কে ন্যাশনাল গার্ড পাঠাতে চান কিংবা আইসের যে ইমিগ্রেশন কাস্টম এনফোর্সমেন্টের অফিসারদের সংখ্যা আরো বৃদ্ধি করতে চান, সেক্ষেত্রে কিভাবে সেই পরিস্থিতি মোকাবেলা করা যাবে সেই বিষয়ে দুজনের মধ্যে বিস্তারিত আলাপ হয়েছে, সেটিও তারা জানিয়েছেন আজকে। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি সেটি হচ্ছে যে যেটি একটু আগে বললাম, নিউ ইয়র্ক সিটির নতুন কমিউনিটি সেফটি নামে ডিপার্টমেন্ট খোলার আগ্রহ প্রকাশ করেছেন মেয়র জোহরান মামদানি। আউটগোয়িং মেয়র অর্থাৎ বিদায়ী মেয়র এরিক অ্যাডামস নতুন ভাবে আরেকটি আলোচনার জন্ম দিয়েছেন আজকে। তিনি জানিয়েছেন যে মেয়র জোহরান মামদানি যেদিন শপথ নেবেন অর্থাৎ 1 জানুয়ারি, সেদিন তিনি যুক্তরাষ্ট্রে আমন্ত্রণ জানাতে চান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে, এবং বেঞ্জামিন নেতানিয়াহু সেদিন নিউ ইয়র্ক সফরে আসলে নতুন একটি সাংঘর্ষিক অবস্থা সৃষ্টি হবে আশঙ্কা দেখা দিচ্ছে। তার কারণ হচ্ছে মেয়র জোহরান মামদানি জানিয়েছিলেন যে তিনি যদি মেয়রের দায়িত্বভার গ্রহণ করার পর জোহরান মামদানি নিউ ইয়র্কে সরি বেঞ্জামিন নেতানিয়াহু নিউ ইয়র্কে আসেন, তাহলে তিনি গ্রেপ্তার হবেন আন্তর্জাতিক অপরাধ প্রক্রিয়ার কারণে। তবে এই বিষয়ে অবশ্য আইন বিশেষজ্ঞরা জানিয়েছেন যে যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের কোনো কার্যক্রম কিংবা কোনো আমন্ত্রণে কেউ আসলে তাকে নিউ ইয়র্ক সিটির আইনে অনুযায়ী গ্রেপ্তার করার কোনো বিধান নেই। ফেডারেল ল নিউ ইয়র্ক সিটি এবং স্টেট লর উপরেই অবস্থান করে, অতএব সেক্ষেত্রে যদিও গ্রেপ্তার করার কোনো সুযোগ মেয়র মামদানি নেই, যদিও কিন্তু মেয়র মামদানি পরবর্তী তার অবস্থানও ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন যে আইনে যা যা বলা আছে তিনি তাই পালন করবেন। তবে এই শুধু মেয়র মামদানি মেয়র এরিক অ্যাডামসই নন, আরেকজন নিউ ইয়র্ক সিটি কাউন্সিলের সদস্য তিনিও তিনি বেঞ্জামিন নেতানিয়াহুকে জানুয়ারির 1 তারিখেই নিউ ইয়র্ক শহরে আমন্ত্রণ জানাতে চান, এবং সেই আমন্ত্রণ জানাতে চান তিনি জোহরান মামদানিকে আরো একটি চ্যালেঞ্জ যাওয়ার জন্য, যে জোহরান মামদানি যে কথা বলেছেন যে তিনি বেঞ্জামিন নেতানিয়াহুকে গ্রেপ্তার করবেন সেটি তিনি করতে পারেন কিনা সেটি দেখে দেওয়ার জন্য। শেষ করছি নিউ ইয়র্কবাসীর জন্য একটি শুভ সংবাদ দিয়ে। সেই শুভ সংবাদটি অনেকেই হয়তো শুভ সংবাদই বলা যায়। তার কারণটা হচ্ছে যে এই বছরের শুরুতে এডিসন জানিয়েছিল যে তারা নিউ ইয়র্ক সিটি এবং সহ আরো কয়েকটি আশেপাশের এলাকা, ওয়েস্টচেস্টারের সহ আরো কয়েকটি এলাকায় তারা তাদের গ্যাস এবং বিদ্যুৎ সরবরাহের রেট বৃদ্ধি করবে, কিন্তু সর্বশেষ তারা জানিয়েছে সেই রেট বৃদ্ধি তারা করবে, তবে অনেক কম, তুলনামূলকভাবে অনেক কম। এবং তারা বলেছে যে তারা যে প্রস্তাব করেছিল 11.4% বিদ্যুৎ বিল এবং 13.3% প্রাকৃতিক গ্যাসের বিল বাড়াবে, সেটি তারা করছে না এখন। তারা যে প্রস্তাবটি দিয়েছে সেই প্রস্তাবটি হচ্ছে 11.3
হ্যাঁ, তারা পরবর্তীতে তারা 11.3 ইলেকট্রিকের জন্য এবং 10.5 গ্যাসের জন্য নামিয়ে রাখার প্রস্তাব করেছে, কিন্তু তারপরেও তারা প্রশাসনের চাপে তারা আরো কমিয়ে দিয়ে এখন তারা বলেছে যে তারা মাত্র 2.8% বাড়াবে প্রতি বছর গড়পড়তায় ইলেকট্রিক বিল, বিদ্যুতের বিল এবং গ্যাসের বিল প্রতি বছর গড়পড়তায় বাড়াবে মাত্র 2%। আপাতত এখানেই শেষ করি, আবার আপনাদের সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ নাজমুল হাসান, থ্যাংক ইউ সো মাচ। দর্শক আমাদের সাথে আছেন জনাব জয়নুল আবেদিন, ডক্টর নাকিবুর রহমান, জাকির চৌধুরী সিপিএ এবং ইব্রাহিম চৌধুরী খোকন, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমেই প্রফেসর সাহেব, আপনি একটু আমাদের 5 মিনিট সময় দিন, আমরা একটু টাকা পয়সা একটু পকেটে নিয়ে নেই। জনাব জাকির চৌধুরী সিপিএ, আপনার কাছে যাই প্রথম। যে আপনি জানেন যে ট্রাম্প উনি প্রলোভন দিচ্ছেন $2,000 এবং আপনি জানেন ইনফ্লেশন refund as well by New York State. So ইনফ্লেশন রিফান্ড যে কেউ কেউ পেয়েছেন, অনেকে পাননি। যারা পাননি এখনো কি করণীয় এবং কি করা উচিত? আর ট্রাম্প সাহেব কবে নাগাদ পকেটে $2,000, এটা কি ইন্ডিভিজুয়াল $2,000 করে না ফ্যামিলি ওয়াইজ 2,000? হোয়াট ইজ হিজ প্রপোজাল? ধন্যবাদ তাহের ভাই, ধন্যবাদ সকল টাইম টেলিভিশনের দর্শকদেরকে এবং অন্যান্য প্যানেলিস্টদেরকে। তো প্রথমে আমি বলি, নিউ ইয়র্ক ইনফ্লেশন রিফান্ড চেক যারা অলরেডি পেয়ে গেছেন, গুড নিউজ। যারা এখনো পান নাই তারা এখনো ওরিড আছেন যে তারা কোন সময় পাবেন বা কোন সময় পাবেন না। তো এটার ক্ষেত্রে দেখতে হবে 4টা রিকোয়ারমেন্ট আছে। তো 4টা রিকোয়ারমেন্টের মধ্যে প্রথম রিকোয়ারমেন্ট হলো তারা কি 2023 সালে ট্যাক্স রিটার্ন করছেন কিনা, নাম্বার 1। নাম্বার 2, দেখতে হবে 2023 সালে তাদের ইনকাম লিমিট ম্যাট করে কিনা, রিকোয়ারমেন্ট। নাম্বার 3, তারা কি অন্য কোনো ট্যাক্স রিটার্নে তারা ডিপেন্ডেন্ট ছিলেন কিনা। এন্ড লাস্ট বাট নট লিস্ট, সেটা হলো তারা যাতে ফুল ইয়ার ট্যাক্স রিটার্ন ফর দ্যাট স্টেট, নিউ ইয়র্ক স্টেট হয়, পার্ট ইয়ার করতে পারবে না। এই 4টা রিকোয়ারমেন্ট যদি কেউ মিট করে থাকে আর যদি চেক না পায় তাহলে তাদের কি করতে হবে। এর মধ্যে 2 নম্বর যে রিকোয়ারমেন্ট যেটা বলছিলাম আমি, 2023 সালের ইনকাম। এই ক্ষেত্রে অনেকে প্রশ্ন করতে পারেন যে ইনকামটা আসলে কত হলে আমি পাবো না। যদি কেউ মেরিট ফাইলিং জয়েন্টলি হয় তাহলে 300,000-এর উপরে যদি ইনকাম থাকে তারা পাবে না। আর যদি কেউ সিঙ্গেল হেড অফ হাউস হোল্ড অথবা মেরিট ফাইলিং সেপারেটলি হয়, সেক্ষেত্রে 150,000-এর উপরে যদি কারো ইনকাম থাকে তাহলে কিন্তু তারা পাবে না। সো যদি এই রিকোয়ারমেন্ট সবাই ম্যাট করে থাকে, যদি এই রিকোয়ারমেন্টের মধ্যে যে কোনো একটা রিকোয়ারমেন্ট যদি ম্যাট না করে তাহলে কিন্তু আপনি কিন্তু এলিজিবল না একটা পাওয়ার জন্য। আর আপনি যদি এই রিকোয়ারমেন্ট চার্টটা দেখে আপনি যদি মনে করেন এই 4টা রিকোয়ারমেন্ট আপনি ফুলফিল করেন, তার মানে আপনি পাওয়ার যোগ্য। এখন আপনি পাওয়ার যোগ্য যদি আপনি না পান স্টিল, তাহলে আসলে কি করতে হবে? সো নাম্বার 1 জিনিস করতে হবে সেটা হলো, কিপ ইন মাইন্ড দ্যাট আপনার এই অ্যামাউন্টটা নিউ ইয়র্ক স্টেট ইনফ্লেশন রিফান্ড চেকটা কিন্তু আপনাকে মেইল করা হয়, নট এ ডাইরেক্ট ডিপোজিট। সো মিনিং দ্যাট আপনি যে 2023 সালের অথবা 2024 সালের যে ট্যাক্স রিটার্ন করছেন, ওই ট্যাক্স রিটার্নে যে অ্যাড্রেস দিচ্ছেন, মেক শিওর এই অ্যাড্রেস ইজ কারেক্ট এবং ওই অ্যাড্রেস ট্যাক্স রিটার্ন করার পরে আর যাতে আপনি চেঞ্জ না করে থাকেন। যদি চেঞ্জ করে থাকেন তাহলে আপনি কিন্তু আপনার ওল্ড অ্যাড্রেস যেটা আছে ওইটাতে কিন্তু আপনি খোঁজ রাখতে হবে যে আপনি পাইছেন কি না। আর সেকেন্ড হলো, চেকটা কিন্তু আপনার চেকগুলো কিন্তু ব্যাচ আকারে কিন্তু দেয়া শুরু হয়েছে, যেটা শুরু হয়েছে আপনার সেপ্টেম্বর থেকে এবং নিউ ইয়র্ক স্টেট ওয়েবসাইটে বলা হয়েছে যেমন কমপ্লিট হবে নভেম্বরের 30 তারিখে। সো মিনিং দ্যাট যাদের চেক আগে ছাড়া হয়ে গেছে তারা হয়তো অনেকে পেয়ে গেছেন, বাট এখনো কিন্তু স্টিল তারা চেক ছাড়তেছে এবং চেক ছাড়াটা কমপ্লিট হবে নভেম্বরের 30-এ এবং নভেম্বরের 30-এ যদি কমপ্লিট হয় আপনি পেতে পেতে হয়তো 2 সপ্তাহ লেগে যেতে পারে। সো হুইচ ইজ লাইক ডিসেম্বর 15। এখন আপনি পাওয়ার যোগ্য, আপনি এখনো পান নাই, আমি সাজেস্ট করব ডিসেম্বরের 15 তারিখ পর্যন্ত একটু ওয়েট করার জন্য। সো ডিসেম্বর 15 তারিখের পরে যদি আপনি না পান তাহলে আপনি আসলে এখন কি করবেন? দের ইজ এ ওয়ান ওয়ে, আপনি তাদেরকে কল করে বলতে পারেন যে আপনার নামে কি কোনো চেক ইস্যু করা হয়েছে কিনা অথবা কোন অ্যাড্রেসে ইস্যু করা হয়েছে। যদি দেখা যায় যে আপনার নামে ইস্যু করা হয়েছে এবং অ্যাড্রেস যেটা ছিল ওটা কারেক্ট ছিল, হাউএভার আপনি ওই চেকটা কোনো মতে পান নাই, দ্যাট মিনস চেক লস্ট হয়ে গেছে। সেই ক্ষেত্রে তাদের ইনস্ট্রাকশন হলো তারা একটা ফর্ম দেবে, যে ফর্মটা আপনাকে ফিল আপ করে তাদেরকে দিবেন এবং তারা এটাকে ইনভেস্টিগেশন করবে। ইনভেস্টিগেশন করে যখন দেখবে যে এই চেকটা কখনো চেক ক্যাশ হয় নাই, তখন কিন্তু আর একটা ডুপ্লিকেট চেক আপনার অ্যাড্রেসে দিয়ে দিবে। তারপরে যদি কেউ কল করতে পারেন তাদেরকে,
there is a phone number is 518-457-5149. এই নাম্বারে তাদেরকে কল করে জিজ্ঞেস করে দিতে পারেন যে আদৌ কি আপনার নামে কোনো চেক ইস্যু হয়েছে কিনা বা আপনার কোন মেইলিং অ্যাড্রেসে দেওয়া হয়েছে কিনা। সো এটা ছিল নিউ ইয়র্ক স্টেটের ইনফ্লেশন রিফান্ড চেকের এই স্ট্যাটাস। নাও এখন যদি আমরা আমাদের গিয়ার শিফট করি যে ডিভিডেন্ড টেরিফ ডিভিডেন্ড চেক অফ $2,000, রাইট? এটা আসলে আসলো কিভাবে? এটা আসছে আপনার কারেন্ট প্রেসিডেন্ট ট্রাম্প উনি ওনার সোশ্যাল মিডিয়াতে সানডেতে একটা নিউজ শেয়ার করছেন, যেটা উনি চান যাতে মিডল ইনকাম এবং লোয়ার ইনকাম আমেরিকানরা যাতে কিছু মানি পান, যে মানি দিয়ে যাতে ট্যারিফের কারণে যে তাদের জীবনযাত্রার এক্সপেন্স বেড়ে গেছে। কিভাবে বাড়ছে? বিজনেসরা যখন বাইরে থেকে জিনিস আনতেছে তখন অবভিয়াসলি তাদের উপরে যে ট্যারিফ চার্জ করা হচ্ছে, এই ট্যারিফের কারণে তারা কিন্তু ভোক্তা অথবা কনজিউমার আমাদের মতো যারা, তাদেরকে কিন্তু বেশি চার্জ করতেছে। এখন বেশি চার্জ করার কারণে কিন্তু আমরা বেশি পে করতেছি আগের থেকে। না, এখন যেহেতু আমাদের এক্সপেন্সটা বেড়ে গেছে, এর এগেইনস্টে উনি কিন্তু মনে করতেছেন যে আমি যদি $2,000 করে যদি একটা ট্যারিফ ডিভিডেন্ড চেক দেই, তাহলে হয়তো বা আমেরিকানদের তাদের একটা কষ্ট যেটা আছে একটু লাঘব হবে। এখন কোয়েশ্চন হলো এই ট্যারিফ ডিভিডেন্ড অ্যামাউন্ট আসলে কোথা থেকে দেয়া হচ্ছে? এই ট্যারিফ ডিভিডেন্ড অ্যামাউন্টটা দেয়া হচ্ছে যে ইউএস গভর্নমেন্ট এক্সট্রা রাজস্ব আর্ন করছে ফ্রম দিস ট্যারিফ, লাইক ফ্রম দ্য বিজনেস। সো একটা জরিপে দেখা গেছে অ্যারাউন্ড $190 বিলিয়ন কিন্তু মনে করেন আপনার এই 3 কোয়ার্টারে আপ আনটিল সেপ্টেম্বর 30 পর্যন্ত কিন্তু ইউএস গভর্নমেন্ট সক্ষম হয়েছেন যে এই লাইক রাজস্বটা আর্ন করার। এই রাজস্ব থেকে মেইন উদ্দেশ্য হলো ইউএস গভর্নমেন্টের যাদের ফেডারেল ডেপ্টটা পে করার জন্য, আর যেটা অবশিষ্ট থাকবে এটা থেকে যাতে আমাদেরকে কোনো কিছু দেওয়া হয়। এখন উনি বলছেন যে হাই ইনকাম ফ্যামিলি ছাড়া, এখানে মিডল ইনকাম ফ্যামিলি অথবা লোয়ার ইনকাম ফ্যামিলি কোনো স্পেসিফিক ডেফিনেশন দেওয়া হয় না যে কত ইনকাম পর্যন্ত কিন্তু মিডল ইনকাম বলা হয়েছে। সো বেসড অন রিসার্চ এবং এক্সপার্ট তারা বলতেছে যে অ্যারাউন্ড 100,000 অথবা এর লেস যদি কেউ ইনকাম করে হয়তোবা এই 2,000 ডিভিডেন্ড চেকের জন্য এলিজিবল তারা হবেন। হাউএভার এটা কিন্তু খুবই আর্লি স্টেজ। এই স্টেজে এখনো বলা যাচ্ছে না বা কনফার্ম হওয়া যাচ্ছে না যে আমরা সবাই এটা পাবো, বিকজ এটা শুধুমাত্র উনি শেয়ার করছেন, বিকজ হি হ্যাজ টু গো টু দ্য কংগ্রেস এন্ড সিনেট টু অ্যাপ্রুভ দ্য বিল। নাও যদি কংগ্রেস এবং সিনেট যদি অ্যাপ্রুভ না করে, প্রেসিডেন্ট কি নিজে থেকে কি এটা সাইন করতে পারবেন কিনা, হুইচ ইজ গোনা বি ভেরি লেস লাইকলি অর আনলাইকলি। আর লাস্ট যেটা কোয়েশ্চেন অনেকে বলেন, যদি আমরা পাই তাহলে এটার উপর কি ট্যাক্স দেওয়া লাগবে কিনা। ইউজুয়ালি ডিভিডেন্ড ইনকাম হলো কি ইটস এ ট্যাক্সেবল ইনকাম। যদি আপনি এই ইনকামটা পান, হয়তো বা আপনার নেক্সট ইয়ারের ট্যাক্সের সাথে এটা অ্যাড করতে হবে, বাট ইট ইজ টু আর্লি রাইট নাও যে যদি ট্রাম্প স্পেসিফিক কোনো ইনস্ট্রাকশন দেন যে এটার উপরে কোনো ট্যাক্স ধার্য করা হবে না। সোফার এইটুকু আমাদের কাছে আপডেট ছিল রিগার্ডিং টু দিস $2,000 ট্যারিফ ডিভিডেন্ড চেক। Thank you so much. Thank you. Beautiful presentation, Janab Zakir Chaudhary, CPA. Thank you. Wish you all the best. আপনার ক্যান্ডিডেটস নিয়ে পরে অন্যদিনে আরবার কথা বলবো, আজকে সময় হবে না, বাট উইল টক লেটার অ্যানাদার ডে। থ্যাংক ইউ সো মাচ অ্যাগেইন। দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন প্রফেসর নকিবুর রহমান, যিনি ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলাইনার, উনি হচ্ছে ডিপার্টমেন্ট অফ ফিনান্সের প্রফেসর, ইকোনমিস্ট। অ্যান্ড আপনাকে জানতে চাই প্রফেসর নকিবুর রহমান, আপনি তো পলিটিক্যাল অ্যানালিস্ট অ্যাজ ওয়েল। প্রথমে জানতে চাই যে ট্রাম্পের সময় যে সবচেয়ে লংগেস্ট আপনার যে গভর্নমেন্ট শাটডাউনে কি ধরনের প্রতিক্রিয়া পড়তে পারে আমাদের উপর, বিশেষ করে যারা লো ইনকাম পিপল তাদের উপর? জি, অনেক ধন্যবাদ তাহের ভাই এবং সহ প্যানেলিস্ট সবাইকে শুভেচ্ছা। তো প্রথমেই আল্লাহ শুকরিয়া আদায় করি যে আমরা ইতিহাস সৃষ্টি করা লংগেস্ট যেই শাটডাউনটা আমরা এক্সপিরিয়েন্স করলাম সেটা থেকে আমরা মুক্তি পেয়েছি। এটা আমেরিকার ইতিহাসে লংগেস্ট শাটডাউন। এর আগে লংগেস্ট শাটডাউন ছিল 34 দিনের, 35 দিনের, সেটাও কিন্তু হয়েছিল 2018 সালে, খুব বেশি দিন আগে না। সময় যে কত দ্রুত চলে যায় সেটাও হয়েছিল ডোনাল্ড ট্রাম্পের আমলে। এবার এটা হলো 43 দিনের। সো 35 দিন
43 দিন। তো ভালো সংবাদ হলো যে শাটডাউনটা ওভার হয়ে গিয়েছে, সো দিস ইজ গুড নিউজ। কিন্তু বিষয়টা আমরা যদি একটু চিন্তা করি যে যারা এই দীর্ঘ 43 দিন যারা বেতন পাননি, তাদের একটা অর্থকষ্ট গিয়েছে, কিন্তু এটা তাদের লাঘব হয়ে যাবে ডেফিনেটলি, কারণ গভর্নমেন্ট আজকে রিওপেন হলো, এবং এই রিওপেন হওয়ার সাথে সাথেই তারা হয়তো তাদের পে চেক পেয়ে যাবে। কিন্তু যারা এই মানি ফ্লো না করার কারণে তাদের ফ্লাইট ক্যান্সেল করেছে, ফ্লাই করার কথা ছিল, যারা হোটেল রেস্টুরেন্টে খাবারের একটা প্ল্যান করছিল কিংবা কোনো ইভেন্ট প্ল্যান করছিল, সেটা করতে পারেনি। সো এইভাবে যদি আমরা হিসাব করি যে এই ইকোনমিতে যে অ্যাক্টিভিটিসগুলো হওয়ার কথা ছিল যেগুলা হয়নি, এগুলা তো আর রিকভার করা যাবে না। এবং এই 43 দিন কিন্তু একটা লম্বা সময়। পলিটিকো একটা রিপোর্ট ছেপেছে গতকালকে যে এই শাটডাউনটা যেটা ওভার হয়ে গিয়েছে, সেই শাটডাউনটা অলমোস্ট, এই রিপোর্টটা এসেছে 2 সপ্তাহ আগে কংগ্রেশনাল বাজেট অফিস থেকে, সিবিও থেকে, যে যদি তারা বলেছিল 2 সপ্তাহ আগে যে যদি এই শাটডাউনটা অ্যাভয়েড না করা হয় তাহলে প্রতি সপ্তাহে $15 বিলিয়ন লুজ করবে জিডিপি। জিডিপি $16 বিলিয়ন লুজ করবে। এটা কিন্তু একেবারে ছোট কথা না, এটা ম্যাক্রো ইকোনমিতে একটা বিরাট প্রভাব ফেলবে এবং ফেলে দিয়েছে। এবং এটা এই কারণে যেটা বলছি যে আপনার এই ইকোনমিক অ্যাক্টিভিটিগুলো তো আর রিকভার করা যাবে না। সো এটা হলো ইকোনমিক একটা ইম্প্যাক্ট। ইনস্টিটিউশনাল ইম্প্যাক্ট হলো যে গভর্নমেন্টের অনেক কন্ট্রাক্ট ওয়ার্ক ফ্লো, যেটা মানে আমরা সবকিছু কিন্তু একটা লেয়ারের মধ্যে চলে, একটা পিকিং অর্ডার থাকে, যে একটা হলে তারপরে আরেকটা হয়, আরেকটা হলে আরেকটা হয়। তো এই যে ইনস্টিটিউশনাল একটা যে ড্রব্যাক হয়ে গেল, এই কারণ অনেকগুলা কাজ এখন আবার নতুন করে শুরু করতে হবে, এই কাজগুলো শেষ না হলে আরেকটা গ্রুপ কাজ করতে পারবে না। সো এই ইনস্টিটিউশনাল ক্রেডিবিলিটি, গভর্নমেন্ট কন্ট্রাক্টর ওয়ার্ক ফ্লো, রেগুলেটরি পাইপলাইন, এই সব কিছুর মধ্যে একটা ডিসরাপশন এসে গেছে। এটাকে রিকভার করতেও কিন্তু আবার সময় লাগবে। আমাদের ইমিগ্রেন্ট কমিউনিটির যেটা মানে সবসময় বড় একটা কনসার্ন থাকে যে অনেকেই কিন্তু আমরা দেখছি যে আমাদের আত্মীয় স্বজন তারা একটা বিরাট বড় ব্যাকলগের মধ্যে পড়ে গিয়েছে, বটলনেকের মধ্যে পড়ে গিয়েছে। এই 44 দিন কিন্তু সরকারি অফিসগুলো কোনো কাজ করেনি। যারা খুব সিম্পলি ভিসার জন্য অ্যাপ্লাই করেছে, তাদের ভিসার যে ব্যাকগ্রাউন্ড চেক থেকে শুরু করে অন্য অন্য ক্লেরিক্যাল কাজ, এই সব কিছু কিন্তু মানে চাপা পড়ে গিয়েছে তা না, এর মধ্যে কিন্তু আরো অনেক নতুন নতুন অ্যাপ্লিকেশনও এসেছে। সো এই বটলনেকটা অনেকের ইমিগ্রেশন প্রসেসকে আরো বেশি দীর্ঘায়িত করবে। অলরেডি আমাদের একটা বড় লস হয়ে গিয়েছে বিভিন্ন কারণে। তারপরে আমি সবচেয়ে বড় যে কথাটা, যে নর্মালি আমেরিকার মানুষজনের আমরা যেটা দেখি স্বভাবতই যে সেভিংস এর হ্যাবিটটা কিন্তু কম। এবং এই জেনারেশন অনুযায়ী আমরা যদি বেবি বুমারদেরকে ধরি, বেবি বুমারদের অ্যাটলিস্ট কিছুটা বেশি সেভিংস ছিল, তারপরে জেনএক্স এর সেভিংস এর অভ্যাস আরেকটু কম, মিলেনিয়ালদের কম, একদম জেনজির তো মানে অলমোস্ট তারা মনে হয় ক্রেডিট কার্ডের উপরেই চলে, তাদের সেভিংস এর অ্যামাউন্টটা খুবই কম। আমরা যদি দেখি যে মানে 2025 সালের অগাস্টের যে ডেটা, আমেরিকার অ্যাভারেজ হাউস হোল্ডের সেভিংস এর অ্যামাউন্ট হলো 4.6% অফ দেয়ার ডিসপোজেবল ইনকাম। খুব সিম্পল হিসাব বলি যে কারো যদি $10,000 মাসিক ইনকাম হয়, তার সেভিংস এর অ্যামাউন্টটা হলো $460। সো আপনি যদি দেখেন এত ছোট অ্যামাউন্ট, এবং এই অ্যামাউন্টটা আমি যেটা বলছিলাম যে বেবি বুমারদের অন অ্যান অ্যাভারেজ মিডিয়ান সেভিংস হলো মাত্র $11,000, জেনএক্স এর এটা 9,600, মিলেনিয়ালদের 9,000 এবং জেনজির $3,400। সো এই যে 44 দিন বেতন পেল না, হ্যাঁ বেতনটা তারা পেয়ে যাবে, কিন্তু মাসের শেষে 1 মাসের মধ্যে কিন্তু অনেকেরই মর্টগেজ পেমেন্ট কিংবা বাসা ভাড়া কিংবা গাড়ির যেই মান্থলি পেমেন্ট, অন্যান্য ইউটিলিটি বিল, এগুলা কিন্তু ডিউ হয়ে যায়। এবং এগুলার মানে এই শর্ট টার্ম ফাইন্যান্সিং এর জন্য অনেকেই শেষ পর্যন্ত এই প্রিডিটরি লেন্ডিং এর খপ্পরে, যে পেডে লোন বলে যে সমস্ত কথা আছে, এটা একেবারে আমেরিকার গরিব নেবারহুড গুলাতে এগুলা আছে। ইউজুয়ালি
অ্যাফ্লুয়েন্ট নেবারহুডে এইগুলা থাকে না, কিন্তু স্টিল মানে আপনার মানে এই বড় বড় পেমেন্টগুলো যদি আপনাকে ক্রেডিট কার্ড দিয়ে করতে হয়, ক্রেডিট কার্ডের ইন্টারেস্ট রেট ক্যান বি অ্যাজ হাই অ্যাজ 25%, আরো বেশি। সো এই একটা পার্মানেন্ট কি বলা যায় যে একটা ইন্টারেস্টের খপ্পরে কিন্তু অধিকাংশ মানুষজন পড়ে যাবে। সো এইগুলা থেকে বের হয়ে আসা মানুষের জন্য খুব কঠিন হবে। এবং আহ, যেটা বলছিলাম যে আমরা খুশি যে শাটডাউনটা ওভার হয়েছে, কিন্তু ইকোনমির উপরে এটার ইম্প্যাক্টটা সুদূর প্রসারী। এবং জিডিপি, আমি যেটা দেখছিলাম যে এস্টিমেশনটা যে এই বছর অ্যানুয়াল জিডিপি এই শাটডাউনের 44 দিনের শাটডাউনের কারণে অনেক ইকোনমিস্ট বলছে যে 0.8% থেকে 1%-এর মতো জিডিপি গ্রোথ কমে যাবে। সো এটাও কিন্তু ইকোনমির উপরে একটা বড় ইম্প্যাক্ট ফেলবে। সো এগেন এটা কারোর জন্যই ভালো না। এবং আপনি যেই কথা একটু আগে বললেন যে ডোনাল্ড ট্রাম্প $2000 স্টিমুলাস চেকের যে কথা বলছে, এবং এটার কারণটা এটাই যে মানুষজন ইকোনমিতে এই বেদনাটা অনুভব করছে খুব সিরিয়াসলি, এবং এই বেদনার থেকে কিভাবে বের হয়ে আসা যায় এবং এটার ইম্প্যাক্ট মিড টার্ম ইলেকশনে যাতে না পড়ে, এ কারণেই ডোনাল্ড ট্রাম্প এই প্রণোদনাটার কথা বলছেন। হয়তো এটা পাশ হয়ে যাবে কারণ এগুলো পপুলাস মুভ, কিন্তু এটার পরও মানুষের মানে লস ইজ মোর দ্যান $2000। শুধু টেরিফ এবং এই শাটডাউন না, আরো অনেক লস, এবং এটাকে রিকভার করা খুব কঠিন হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ প্রফেসর নকিবুর রহমান, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ সময় নেওয়ার জন্য, এবং ইটস এ নাইস প্রেজেন্টেশন অ্যাজ ওয়েল, লাইক এ প্রফেসর। দিস ইজ বিউটিফুল। যাই হোক, জনাবুদ্দিন ভাই আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। জনাবুদ্দিন ভাই, একটু আপনার কাছে জেনে নেই, আজকে আমাদের ইলেক্ট মেয়র জোহরান মামদানি, তিনি আজকে ক্রিটিসাইজ করেছেন আমাদের সাবেক বর্তমান মেয়র এরিক অ্যাডামের, এবং এই যে ক্রিটিসিজম, এই ক্রিটিসিজমটি কাইন্ড অফ হার্শ ক্রিটিসিজম। আপনি, আমার মনে হয় আপনি নিউজটি দেখেছেন যে উনি কি বলেছেন। উনি বলেছেন যে আমি যদি 2 লাইন পড়ে শোনাই আপনাকে, তাহলে সবার সুবিধা হবে। উনি যেটা বলেছেন যে মেয়র ইলেক্ট জোহরান মামদানি called our Mayor Eric Adams on Thursday for several decisions he is making in his last month in office, saying that it is no surprise the mayor is using his remaining time to cement a legacy of dysfunction and inconsistency. Okay, what is the news? ধন্যবাদ টাইম টিভির দর্শক শ্রোতা এবং সকল প্যানেলিস্টদের। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমরা জানি যে আগামী 1 জানুয়ারি নিউ ইয়র্ক সিটির 111তম মেয়র, যিনি এখন মেয়র ইলেক্ট জোহরান মামদানি, উনি শপথ নিতে যাচ্ছেন। তো এর আগে উনার যে কার্যক্রমগুলো অলরেডি শুরু হয়েছে, ইতিমধ্যে 6 তার ট্রানজিশন টিম উনি গঠন করেছেন। অন্যান্য পজিশনগুলো ইতিমধ্যে কাজ শুরু করেছেন। আজকে উনি একটা স্কুলে, এলিমেন্টারি স্কুলে উনি ভিজিটে গিয়েছিলেন, ক্রাউন হাইটসে। তো সেখানে সাংবাদিকদের সাথে আলাপকালে যে কথাটি বলছেন, যেটা আপনি উল্লেখ করলেন, যে মেয়র এরিক আদম ওনার যে ডিসফাংশন অ্যান্ড ইনকনসিস্টেন্সি, সেটাকে আরো মজবুত করার জন্য, অর্থাৎ আগামী প্রশাসনের জন্য একটা দায় সৃষ্টি করার লক্ষ্যে এই কাজগুলো এখন হচ্ছে। যেমন একটি জিনিস খুবই উল্লেখযোগ্য, যে মেয়র ইলেক্ট জোহরান মামদানি যে 2 মিলিয়ন অ্যাপার্টমেন্ট যাদের রেন্ট ফ্রিজ করার জন্য যে ঘোষণাটা ওনার দিয়েছেন, এটি ওনার নির্বাচনী ওয়াদা। এই ওয়াদা রক্ষা করতে হলে আপনারা জানেন যে একটা বোর্ড আছে, যেটা হলো রেন্ট গাইডলাইনটাকে তারা মেক করে। সেখানে 9 সদস্যের একটা বোর্ড থাকে। সেই সদস্যদেরকে প্রত্যেককে 5 বছরের কমপক্ষে অভিজ্ঞতা থাকতে হয় হাউজিং এবং ফাইন্যান্সের উপরে। তার মধ্যে 2 জন নির্বাচিত হয়, এটা হলো টেনেন্টদের পক্ষ থেকে, 2 জন নির্বাচিত হয় ওনারদের, ল্যান্ডলর্ডদের কাছ থেকে, আর 5 জন যিনি থাকেন এটা মেয়র নির্বাচন করেন, মেয়রের ডিসক্রিপশন সেটা। তো এর মধ্যে মেয়র এরিক আদম এবং এই মেম্বারগুলো কেউ 1 বছর, কেউ 2 বছর, কেউ 3 বছর, কেউ 4 বছরের জন্য নির্বাচিত হয়।
এবং যতক্ষণ পর্যন্ত উপযুক্ত রিপ্লেসমেন্ট না পাওয়া যায় তারা সেখানে দায়িত্ব পালন করেন। এবং চেয়ারম্যান যিনি থাকেন এই বোর্ডের, সেই চেয়ারম্যান কিন্তু মেয়রের ডাইরেক্ট অ্যাপয়েন্টি এবং মেয়রের উইশ মোতাবেক বাস্তবায়ন করার জন্য উনি নিয়োজিত থাকেন। এখন যেটি লক্ষণীয় যে মেয়র এরিক আদম কয়েকটি পজিশন এর মধ্যেই উনি নতুন নিয়োগ দিচ্ছেন, অর্থাৎ উনার মেয়াদ আছে 2 মাস, সেখানে উনি নিয়োগ দিয়ে যাচ্ছেন। অর্থাৎ এদের কাউকে 1 বছর, 2 বছর, 3 বছর এবং 4 বছরের জন্য নিয়োগ পেয়ে যাচ্ছে। এতে করে যেই বিষয়টি হবে, মেয়র এরিক আদম যাদেরকে নিয়োগ দিচ্ছে তারা যে র্যান্ট ফ্রিজ করার পক্ষে থাকবে না। ফলে এটা মেয়র ইলেক্ট জোরাল মামদানির জন্য একটা বিরাট চ্যালেঞ্জ হয়ে যাবে। এই জিনিসটি উনি ইঙ্গিত করছেন। দ্বিতীয় যে বিষয়টি হলো যে ওখানে একটা পার্কল্যান্ড, যেখানে এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি চলতেছিল, তার পাশেই মেয়র এরিক আদম একটা ডাম্পার, যেখানে ময়লা আবর্জনাগুলো ফেলা হয়, ওই ধরনের একটা ডাম্পার সেখানে স্থাপন করছে, যেটাও ডিসিশনটা অত্যন্ত নিন্দনীয়, যেটাকে মেয়র ইলেক্ট একরকমের ষড়যন্ত্রমূলক অবস্থা হিসেবে দেখছেন। যে একদিকে উনি যে নির্বাচনী ওয়াদা দিয়ে 2 বিলিয়ন রেন্ট স্টেবিলাইজড অ্যাপার্টমেন্টের যে ফ্রিজ করার যে পরিকল্পনাটা করেছেন বা ওয়াদা দিয়েছেন, সেটি ওনার জন্য ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, এবং যেখানে কাজটা সহজ করার কথা ছিল সেটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। এতে একটা নির্বাচনী ওয়াদা উনি পূরণ করতে অনেক ব্যাক পেতে হবে, এই জিনিসটা ইঙ্গিত করছেন। এবং আমরা ইতিমধ্যে দেখছি, একটু আগেও নাজমুল ভাই যেগুলো বললেন, আমরা অনেক ধরনের ষড়যন্ত্র, অনেক ধরনের প্রতিবন্ধকতা ইতিমধ্যে দেখছি। যে 1 তারিখে যেদিন শপথ গ্রহণ হবে সেদিন বেঞ্জামিন নেতানিয়াহুকে আমন্ত্রণ জানানো হয়েছে, যেখানে যদি ক্ষমতা থাকতো জোরাল মামদানি হয়তো উনাকে অ্যারেস্ট করতেন, এই ধরনের একটা কনফ্লিক্ট সিচুয়েশনে। তো ফলে পুরো বিষয়টা অবশ্যই আমাদেরকে অবজার্ভ করতে হবে, অপেক্ষা করতে হবে। এই থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস। যাই হোক, আমরা একটু আলোচনা শুরু করবো বাংলাদেশ প্রসঙ্গে। বাংলাদেশে আপনি জানেন, ইব্রাহিম আপনাকে দিয়ে শুরু করি। বাংলাদেশে আপনি জানেন যে আওয়ামী লীগের লকডাউন ছিল এবং প্রফেসর ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, যেখানে নির্বাচনে আপনার কিভাবে নির্বাচন হবে, জুলাই সনদ গণভোট যেটা আপনার ইয়াস নয় গণভোট যেটা হওয়ার কথা, এটা কবে হবে না হবে, এটা নিয়ে আপনি জানেন যে বিএনপি এবং জামাতের মধ্যে একটা আপনার মাসল প্রদর্শন চলছে, বলবো যে দুই পক্ষে হুমকি ধমকি দিচ্ছে। এবং প্রফেসর ইউনূস বক্তব্য দিয়েছেন। আওয়ামী লীগেরও কালকে একটি কর্মসূচি পালিত হয়, যদিও মাঠে তেমন কিছু দেখা যায় নাই। এবং আমি ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম, তারা অনেকেই বলেছেন যে আমরা ইচ্ছা করেই একটু উত্তেজনার জন্য আমরা সামনে যাই না, যে যদি আবার কোনো মারামারি বা কোনো কিছু হয়। ইটস নট দ্যাট উই আর সাপোর্টিং এনি পলিটিক্যাল ফোর্স, বাট বিকজ অফ আনসার্টেনিটি অ্যান্ড যানবাহনের কোনো ক্ষতি যদি হয়, এইসব বই আমরা যাই নেই। হোয়াট ইজ ইয়ার অ্যানালাইসিস? আপনি একটু একটু হেলে বলছেন, আপনি বাম দিকে হেলে বলছেন কেন? আমি তো বরাবর বাম দিকে টাকার চেষ্টা করছি, আপনি আমার ডান দিকে টাকাটাকি করেন না। আপনারা তো বাম বাম করতে করতে সবকিছু হারাইছেন। আমি চেষ্টা করলেও মধ্যে যাইতে পারি না, এটা আমার সমস্যা। আপনার সাথে চলাচল করলে আমাকে ডানের টানাটানি এটা অভ্যাস, এটা তো আছে। এনিওয়ে, আমরা মূল কথায় যাই যে কথাটা হচ্ছে যে এখানে রাজনৈতিক বিশ্লেষণের কিছু নাই ভাই। দেশটা নিয়ে মানে সাধারণ মানুষ উৎকণ্ঠিত। আমরা যারা পণ্ডিত লোক, এরা খুব সুন্দর করে নানান বিষয় ব্যাখ্যা দিব আমরা আমাদের মতো করে। কিন্তু মানুষকে আমি ফোন দিলাম, মানে বাংলাদেশে আপনি আবু তাহের সাহেব ফোন দিবেন, আপনার মতো সুন্দর পোশাক পরা সাংবাদিক একজন, উনি ওনার কবিতার ভাষায় উনি আপনাকে কিছু বুঝিয়ে দিবে। সাধারণ মানুষ করে যে কি একটা ভোট দিতে ইউনূস সাহেব বললো যে আমরা খাতাপত্র নিয়ে যাইতে হইব, বিরাট এক পরীক্ষা। এখন আমরা দেখছি মুসালে ভোট দেওয়ার সময় সারা জীবন দিয়া দিছে লাঙ্গলে নাইলে মইতে, আমাদের মুসালটাও চিনে নাই। এখন এই 4টা প্রশ্নের উত্তর হা দিতে হবে। আবার এই হা দেওয়ার মধ্য দিয়ে যে সংস্কারটা ওনারা যারা নির্বাচিত হবেন ধরে নিয়েছেন, এরাও কি রাজি
এখন ওনাদেরকে আবার পেছে বলানো হয়েছে আপনারা রাজি হন না হন, এটা এই একটা নির্দিষ্ট দিনের পরে এইসব কার্যকর হবে। এখন এইসব করে এরা কি এইসব কার্যকর করতে পারবেন বা করতে তারা রাজি হবেন? আবার উচ্চ পক্ষ নিম্ন পক্ষ এগুলো মানুষের কাছে স্পষ্ট না। তো আমি এনিওয়ে আমি এই প্রয়াসটাকে ছোট করে দেখতে চাই না, বাট বিং সিরিয়াস আমরা মনে করি যে তারা একটা প্রচেষ্টা যে এই জটগুলা কেমনে খোলা যায়, কিন্তু জটটা খুলতেছে না। নাটাইটা তো মনে হয় আমাদের হাতে না। এখন ডক্টর ইউনূস সাহেব ক্ষমতায় আছেন, কার সমর্থনে? এটা কি জামাতে ইসলাম চালাচ্ছে ওনাকে, না আমেরিকা চালাচ্ছে, না সেনাবাহিনী চালাচ্ছে? কাউকে বলে সবাই ডিজোন করে, আমরা তো ওনাদের সাথে নাই। তা বিএনপি চালাচ্ছে না, তাইলে উনি মানে ক্ষমতায় কার কাছে? আবু তাহের সাহেব আপনার সমর্থনে? মানে মানে কয়েকজন মিলে, মানে তার মানে কি একটা শক্তি তার পিছনে কাজ করতেছে, এবং এই শক্তিটা কি চায় বাংলাদেশের মানে নিকট ভবিষ্যতের রাজনীতিটা নাটাইটা কে নাড়াচাড়া করতেছে আমাদের কাছে স্পষ্ট নয়। এবং আমি মনে করি যে তার নির্বাচনী এই ঘোষণার মধ্য দিয়ে রাজনৈতিক জোট খুলে নেয়, আরো জোট লাগছে, এবং এই জোটটা এই জোটের ফাঁক দিয়ে উনি কি থাকবেন এই জোট খোলা পর্যন্ত? মানে অন্যান্য স্টেক হোল্ডাররা কি করবে এইসব আমি এইসব নিয়ে দুশ্চিন্তায় আছি একজন সাধারণ মানুষ হিসাবে। পাশাপাশি আমি মনে করি যে আওয়ামী লীগের প্রতি, এই যে আওয়ামী লীগ ক্ষমতায় আসতেও চায় না। তারা যে টাকা পয়সা পাইছে, কয়েকদিন তারা আরামায়েশে খাওয়ার জন্য বিভিন্ন দেশে আছে। এই যারা গরিবের ফুলারা আওয়ামী লীগ করতো, এরা এই আন্দোলন করে মরবে। যারা ইন্ডিয়াতে আছে, যারা সিঙ্গাপুরে আছে, যারা আপনার আমেরিকায় আছে, এদের আমাদের আত্মীয় স্বজনই তো আওয়ামী লীগ করে, আতায় সাহেব আপনারও আত্মীয় স্বজন আওয়ামী লীগ করে। এরা কয় ভাই এই টাকা পয়সা এগুলা কয়েকদিন আরামে খাইতে দেন। আমার এক আত্মীয় আছে, ওনার মারে দেশ থেকে নেওয়াইছে, মিয়া উনি এখন বিশ্ব ভ্রমণে বাইরেছে, যে এটা দিনে তো সময় পায় নাই জনগণের কাজ করতে গিয়া। সো তাদের এখন তাড়াহুড়া নাই, এগুলো একটু আওয়াজ দিল। আবার আওয়ামী লীগ করার কোনো কাজ নাই। ওই যে ব্যবসায়ী আপনারা বলছেন আমরা সমর্থন দিব না, উনি কার সমর্থনে? উনি কালকে দেখবেন উনি ইশারা পাইলে উনারও সমর্থনের পাল্লা ওই দিকে ঘুরে যাবে। সুতরাং আওয়ামী লীগ এই দেশে আন্দোলনও করতে পারবে, বিশৃঙ্খলা করতে পারবে, পাশেই ভারত। আপনার অস্ত্র যদি জোগাড় করতে হয়, তাদের টাকা পয়সাও আছে, বুঝছেন? আর ওই বিএনপির যে ভাইয়েরা, ওনারা ইস্ত্রি কাপড় দিয়ে মিছিলে কয়দিন গেছে? ওনারা এগুলা আন্দোলন সংগ্রামের দল না। জামাতে ইসলাম এই নকিব ভাই মাইন্ড করবেন, এখন এগুলা গুড গাই হওয়ার একটা চেষ্টা করা, কিন্তু এরাও তো আবার এই দাগ তরোয়াল লইয়া রাস্তায় তো নামতে পারবো না। এরা একটা নিজেদের একটা ভাবমূর্তি একটা রক্ষা করার চেষ্টা করতেছে। সুতরাং পরিস্থিতি খুবই জটিল আবু তাহের সাহেব। তো আমি মনে করবো এটার একটা একাডেমিক ব্যাখ্যা নকিব সাহেব দিলে ভালো হবে। আমি রাস্তার মানুষ, রাজপথে রাজপথে বড় হয়েছি, সাধারণ মানুষের কথা বুঝি। বিষয়টা খুবই কুয়াশায় ঢাকা বাংলাদেশের এই নভেম্বর থেকে শুরু হয়েছে, যেটা মানে ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত চলবে। জি কি বলেন আপনি, আপনার একাডেমিক ডিসকাশন কি? না, আমি ইব্রাহিম ভাইয়ের সাথে খুব বেশি এগ্রি করি না, কিন্তু আজকের উনি যেটা বললেন ডিসএগ্রি করার মতো তেমন কিছু দেখছি না। উনি যেটা বলছেন মানে ডেফিনেটলি উনি ওনার মনের কথাই বলেছেন, এবং এটা ট্রু যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব একটা অস্থিরতাই তৈরি করেছেন বলা যায়। কিন্তু আমি ওনাকেও খুব বেশি দায়ী করতেও পারছি না, কারণ রাজনৈতিক দলগুলা যেভাবে মানে অনেক সময় তাদের গোয়ার্তমির জায়গা থেকে একটুও ছাড় দিচ্ছে না। এখানে তাকে আসলে হয় সবাইকে খুশি করতে হবে, নাইলে একজনকে খুশি করলে আরেকজন রেগে যাবে, এটাও কঠিন। এজন্য আমার মনে হয় যে উনি তৃতীয় পন্থা খুঁজে বের করেছেন, যে যাতে তিনি সবাইকেই অখুশি করে ফেলেছেন। সো এটা মনে হয় ওনার ডেলিভারেট স্ট্র্যাটেজি। সো এখানে যে বিষয়টা হয়েছে যে এগেন লেটস কল স্পেড স্পেড, প্রথমেই ওনাকে সাধুবাদ জানাবো যে তিনি জুলাই এই সনদটাকে একটি আইনি ভিত্তির উপরে দাঁড় করানোর প্রথম স্টেপ, যেটা অধ্যাদেশ আকারে জারি করা, এটা তিনি জারি করেছেন। সো এই জন্য ডেফিনেটলি তাকে সাধুবাদ দিতেই হবে। তারপরে তিনি এটাকে পার্মানেন্টলি আইনি ভিত্তি দেওয়ার জন্য এটার গণভোট করার যে প্রস্তাব করেছেন, ঘোষণা দিয়েছেন। এখানে কিছু বিতর্ক আছে। জামাত ইসলামী এবং বেশ কিছু দল, বিএনপি এবং অল্প কিছু সমমনা দল ছাড়া মোটামুটি সবাই গণভোটটা চাচ্ছিল নির্বাচনের আগে, কারণ গণভোটটা নির্বাচনের আগে না হলে নির্বাচন কিসের ভিত্তিতে হবে এই প্রশ্নটা রয়ে যায়।
এ কারণেই গণভোটটা আগে চাওয়া হচ্ছিল, কিন্তু রিগার্ডলেস গণভোটটাকেও একটু কমপ্লিকেশনের মধ্যে ফেলে দিয়েছে। এজন্য বিএনপি আপাত দৃষ্টিতে হয়তো মনে হতে পারে যে সরকার, ইউনূস সাহেব বিএনপির দাবিটা মেনে নিয়ে গণভোট ইলেকশনের দিন দিচ্ছেন, কিন্তু বিএনপিকেও কিন্তু একটু বিপদে ফেলে দিয়েছে এই গণভোটে। কারণ বিএনপি কিছু বিষয়ে ডিসেন্ট দিয়েছিল, কিন্তু কিন্তু এখানে গণভোটের যেই চারটা প্রশ্ন, প্রথম প্রশ্নটা হলো যে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে। সো এইখানটায় যদি প্রথম প্রশ্নটার মধ্যে আমরা থাকি, এখানে বিএনপি তত্ত্বাবধায়ক সরকারে রাজি, নির্বাচন কমিশনের বিষয়টা নিয়েও রাজি, কিন্তু অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান যেমন আপনার বাংলাদেশের কর্ম কমিশন, তারপরে আপনার দুর্নীতি দমন ব্যুরো, এটার যেই এটার যেই আপনার কি বলা যায় যে গঠনের যারা ভূমিকা পালন করবেন, কতজন সরকার থেকে থাকবে, কতজন বিরোধী দল থেকে, কতজন নিরপেক্ষ, এই বিষয়ে কিন্তু বিএনপির মতানৈক্য আছে। এখন তারা বিএনপি কি কতে হ্যাঁ দিবে না দিবে, এটা একটা কনফিউশনের মধ্যে পড়ছে। তারা তত্ত্বাবধায়ক সরকার চায়, তারা নির্বাচন কমিশনের সংস্কার চায়, কিন্তু অন্যান্য প্রতিষ্ঠানের ব্যাপারে যে তাদের ডিসএগ্রিমেন্ট আছে, এখন এটা তো তারা এখন মানে তাদের হয় সবগুলোতে হ্যাঁ বলতে হবে, না হলে সবগুলোতে না বলতে হবে। তারপরে 2 নম্বর বিষয় যেটা, যে আগামী জাতীয় সংসদ নির্বাচন 2 কক্ষ বিশিষ্ট হবে এবং জাতীয় সংসদের নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে 100 সদস্য বিশিষ্ট একটি উচ্চ কক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধনী করিতে হলে উচ্চ কক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের অনুমোদন দরকার হইবে। সো এই জায়গাটাতেও বিএনপি পার্শিয়ালি এগ্রি করে। বিএনপি আপনার উচ্চ কক্ষের কথা বলছে, কিন্তু তারা বলছে যে এটা হবে যে নির্বাচিত সদস্যদের সংখ্যানুপাতে। সো এই জায়গাটাতেই অনেকের দ্বিমত রয়েছে, কারণ একই অনুপাত যদি হয় তাহলে ইট উইল বি জাস্ট এ রাবার স্ট্যাম্প, এটার কোনো কার্যকারিতা থাকে না। এবং জামাত সহ অধিকাংশ রাজনৈতিক দলের দাবি ছিল যে এটা এই উচ্চ কক্ষটা পিয়ার, জামাত নিম্নকক্ষেও পিয়ার চায়, সেটা তো হচ্ছে না আপাতত, কিন্তু উচ্চ কক্ষের ব্যাপারে অধিকাংশ রাজনৈতিক দল একমত। এখানে বিএনপি দ্বিমত করে, কারণ বিএনপি মনে করে যে তাদের পপুলার ভোট যা হবে, তাদের আসন সংখ্যা তার থেকে হয়তো বেশি হবে, এটাতে তারা মানে আপার হাউসে অ্যাটলিস্ট 15-20টা সিট হয়তো কমে যাচ্ছে তাদের। তো এই ধরনের একটা চিন্তা আছে। সো এখনো তারা এখানে বিপদে আছে যে কি তারা হ্যাঁ ভোট দিবে না ভোট দিবে। 3 নম্বর হলো সংসদের নারী প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল হইতে ডেপুটি স্পিকার এবং কয়েকটি সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, মৌলিক অধিকার, বিচার বিভাগের স্বাধীনতা, স্থানীয় সরকার সহ ভিন্ন বিষয়ে 30টি প্রস্তাব জুলাই জাতীয় সনদের রাজনৈতিক দলগুলো ঐক্যমত হয়েছে, সেগুলো বাস্তবায়নে আগামী সংসদ নির্বাচনে বিজয়ী দলগুলো বাধ্য থাকিবে। সো এখানেও কিন্তু বিএনপির বেশ কিছু জায়গায় ডিসেন্ট আছে, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধির ব্যাপারে, তারপরে বিচার বিভাগের স্বাধীনতা, এই কয়েকটা ব্যাপারে। সো এই জন্য পুরা জিনিসটাকে, এবং 4 নাম্বার হলো যে জুলাই সনদে বর্ণিত অপর সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হইবে। সো এই যে বিষয়টা, যে এখানে অ্যাপারেন্টলি মনে হইতে পারে যে বিএনপির কথা ইউনূস সরকার মেনে নিয়েছে, কিন্তু বিএনপির জন্য কিন্তু একটা সিরিয়াস প্রশ্ন রয়ে যাবে যে তারা কোন লাইনে ভোট দিবে, কোন লাইনে। কারণ মানে বিষয়টা হয়েছে কি, যে বিএনপির যে ডিসেন্টগুলো আছে, এটা 3টা প্রশ্নের মধ্যেই কিন্তু রয়ে গিয়েছে। সো এখন বিএনপি যদি এই গণভোটের সময় নার ব্যাপারে প্রচারণা করে, তাহলে পরে তারা জুলাই সনদ কিংবা জুলাইয়ের স্পিরিটের বিরোধী হিসেবে বিবেচিত হয়ে যেতে পারে। এটার ইম্প্যাক্টটা কি হবে? সো এই বিষয়গুলোর কারণে বিএনপিও মনে হয় না খুব খুশি। জামাত নাই। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। গতকালকে জামাতও এটা তাদের অসন্তোষ জানিয়েছে যে তারা চায় যে নির্বাচনের আগে হোক। সো সবকিছু মিলে মনে হচ্ছে যে সবাই কোনো না কোনো বিষয়ে অখুশি রয়ে গেছে। কিছু খুশির ব্যাপার আছে, কিছু অখুশির ব্যাপার আছে। এবং আমি মানে শেষ কথা বলে এটা বলেই শেষ করছি যে রাজনীতিতে সবাই তো সব বিষয়ে একমত হবে না। সব কিছু বিষয়ে কিছু মানুষের দ্বিমত থাকবে। কিন্তু আমরা গতকালকে একটা জিনিস দেখেছি, যে একটা বিষয়ে বাংলাদেশের মোটামুটি 99% জনগণ একতাবদ্ধ, সেটা হলো যে আওয়ামী লীগের আর ফিরে আসার সুযোগ নেই। এই যে এত রাগঢাক পিটিয়ে লকডাউন দিলেন,
যদিও একটু হিউমার করে ইব্রাহিম ভাই বলেছেন যে আওয়ামী লীগ লুটপাট করে যে টাকা পয়সা ইনকাম করেছে ওইটা একটু আরাম করে তারা খরচ করতে চায়, কিন্তু সত্যি কথা বলতে যে ওই দু একজন মানে অন্ধ আওয়ামী প্রেমিক মাঠে এসে তারা জনরোষের শিকার হয়েছে, কিন্তু কেউ আওয়ামী লীগের সমর্থনে মাঠে বের হবে না। আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশের জন্য গতকালকের সংবাদ। আওয়ামী থ্যাংক লীগ ইউ সো মাচ, থ্যাংক ইউ। ইভেন যদি কালকে আওয়ামী লীগের কোন নেতাকে আমরা মাঠে দিই, দুই একজন দেখা যায় যে একদম মানে লোয়ার লেভেলের সমর্থক ছাড়া এটাও লোয়ার লেভেলও ঠিক না, এটা হলো তাদের পয়সা দিয়ে নামানো হয়েছে। তারা খুব মানে নেতারা তো কোনদিন মরে না। আপনি কোন নেতারে মরতে দেখছেন? আন্দোলন করার জন্য আপনি এই আমেরিকা থেকে বসে, ইন্ডিয়া থেকে বসে বানিয়ে দিবেন, ঘর থেকে বসে বানিয়ে দিবেন, মরবে গলিবের ফুলারা। এবং নকিব ভাই, উইথ ডিউ রেসপেক্ট আমি বলি, আওয়ামী লীগকে আমরা ছোট করে দেখারও কোনো কারণ নাই। এবং আমি মনে করি যে মানে দেশে এখন রাজনৈতিক ভাবে যেভাবে দেখা হোক, মানে প্রত্যেকটা গ্রামে গঞ্জে আওয়ামী লীগের সমর্থক আছে, এবং এদেরকে বিভ্রান্ত করে আওয়ামী লীগের নেতৃত্বে একটা পরিবর্তন যদি আসতো, যদি একটা গতিশীল রাজনৈতিক নেতৃত্ব আসতো। আওয়ামী লীগের সব লোক দুর্নীতি করে নাই, সব লোক লুটপাট করে নাই, কিন্তু আওয়ামী লীগের এই দুষ্ট রাজনৈতিক যে নেতারা যে আওয়ামী লীগকে এই জায়গায় নিয়ে গেছে, এদের বাদ দিয়ে যদি আওয়ামী লীগের নতুন কোন রাজনীতির উত্থান ঘটে, নতুন নেতৃত্বের উত্থান ঘটে, মানুষ আবার আওয়ামী লীগের পিছনে দাঁড়াতেও পারে। হ্যাঁ, এই নাশকতা করে আওয়ামী লীগও বিপ্লবী দল না, শুনে বিপ্লবী দল হইতে গেলে হাজার হাজার মানুষও লাগে না। মাত্র আমরা যখন জাসদ করতাম 18-19 জনের উপজেলা আসিল, আমাদের হাত থেকে থানা রক্ষা করার জন্য 24 জন রক্ষী বাহিনী থানা পাহারা দিত। সুতরাং মানে এই নাশকতা করার জন্য বেশি লোক লাগে না। সো আমরা এইসব নজরে রাখতে হবে। বাংলাদেশের দুর্ভাগ্য হচ্ছে যে কোন নেতৃত্ব কেউই অপরাধ স্বীকার করে না। সেটা যেমন মানে অন্য দলের বেলাও সত্য, সেটা আওয়ামী লীগের বেলাও সত্য। এবং আওয়ামী লীগও তাদের এই কৃতকর্মের জন্য যদি একজন নেতৃত্ব মানে দাঁড়িয়ে একটা ক্ষমা প্রার্থনা করে জনগণের কাছে যে আবার আমরা ফের শুরু করতে চাই রাজনীতি, মানুষের নিয়ে রাজনীতি, এটা তো তারা করতেছেন না। বাট এনিওয়ে, সেটা পরের আলাপ। আপাতত যে আলাপ আপনি করছেন এটার সাথে বাংলাদেশে তো রাজনৈতিক ভাবে একমত দেখি না। আওয়ামী লীগের বিরুদ্ধে যে রাজনৈতিক দলগুলা, উনারা তো একমত না, উনাদের মধ্যে নিজেদের কামলা কামড়ি শেষ হইতেছে না। ও মানে কারা এগুলা নিয়ন্ত্রণ করতেছে, কারাই বিভেদ লাগাই রাখতেছে? আমি মনে করি যে উনারা যারা নেতৃত্ব দিতেছেন এই রাজনৈতিক দলের, কন্ট্রোলটা উনাদের হাতেও নাই, অন্য কোন জায়গায়। এখন আপনি আমেরিকায় থাকেন নকিব ভাই, আপনারা ভালো বুঝছেন কোন জায়গায় কোন মানে আপনার দলে কোন জায়গা থেকে পুষ্ট হয়। মানে অবভিয়াসলি বিএনপি তো পুষ্ট, মানে তারা তো দেশে নাই, তারা অন্য দেশে। এখন শফিক সাহেবকে নিয়ে আপনি ওয়াশিংটনে মিটিং টিটিং করছেন, এগুলা কিছু তো আমরা খবর পাই, কিছু পাই না। এখন যেগুলা পাই না এগুলা তো আপনারা সময় সুযোগে আমাদের জানালে আমরা একটা আভাসটা ভালো পাইতাম। অনেক ভালো থাকবেন আপনারা। জি, রাইট, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। জেনারেল ভাই, এনিথিং এলস আপনি এড করতে চান? না, আমি শুধু এইটাই বলবো যে ডক্টর ইউনূসকে ধন্যবাদ দেওয়া দরকার যে এই পর্যন্ত উনি অন্তত পক্ষে বিভিন্ন মতের পথের মানুষগুলোকে বারবার বসানোর চেষ্টা করছেন, কিন্তু শেষ মুহূর্তে এসে উনি আসলে সবাই তো মন রক্ষা করা যাবে না, এমন একটি পরিস্থিতি বর্তমানে যে এই বিভাজনের কারণে এই যে পরাজিত শক্তি, যেটা 24-এর পরাজিত শক্তি, তারা যে একটা বিশেষ অ্যাডভান্টেজ নেওয়ার জন্য এই যে 13 তারিখের যে বিষয়টা বা আগামী 17 তারিখের যে বিষয়টা, একটা অ্যাডভান্টেজ নেওয়ার জন্য খাপটি মেরে বসে আছে। বাংলাদেশের জনগণকে এই জন্য খুব সতর্ক থাকা লাগবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। যেটা ইব্রাহিম ভাই বলছিলেন যে গরিবের ছেলেগুলোই মারা যাবে, যারা পয়সা কামাইছে এবং তারা ব্রাহ্মণ বিহারে বর্তমানে উপভোগ করতেছে, এটা হলো বাস্তবতা। থ্যাংক ইউ সো মাচ। প্রফেসর নকিবুর রহমান, 1 মিনিট যদি আপনি বলতে চান, দ্যাটস ইট, তাইলে দেন আমরা শেষ করবো অনুষ্ঠান। সেটাই যে আমরা ডেফিনেটলি ডিসএগ্রিমেন্ট করার কোনো সুযোগ এখানে নাই। সো আমরা সবাই বাংলাদেশটাকে ভালোবাসি। আমরা এখানে নিউ ইয়র্কে কিংবা নর্থ ক্যারোলাইনাতে বসে থাকলেও আমাদের মন কিন্তু বাংলাদেশের ভালো হলে খুশিতে আমাদের বুক এক হাত প্রসারিত হয়। আবার বাংলাদেশের কোনো খারাপ থাকলে আমরা শুনলে আমাদের মন কিন্তু ব্যথিত হয়। সুতরাং দেশটা আমাদের সবার, ডেফিনেটলি কিছু কিছু বিষয়ে মতানৈক্য থাকবে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। সব বিষয়ে একমত হব না, কিন্তু দেশের উন্নয়ন, গণতন্ত্র, মানবাধিকার,
বিচার, সুবিচার পাওয়ার অধিকার সবার রয়েছে, এই এই বেসিক প্রিন্সিপালগুলোতে, স্বাধীনতা, সার্বভৌমত্ব, এই বিষয়গুলোতে সবাইকে এক জায়গায় আসতে হবে, তা না হলে পরে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। থ্যাংক ইউ আপনাদের সবাইকে। সাহাব ভাই, আপনি বোধহয় শেষে জয়েন করেছেন। আমি দেখেছি যে বিভিন্ন ঘরে ঘরে এখন ফ্লু হচ্ছে, সো হোয়াট ইজ দ্য সলিউশন? সলিউশন অনেকে, কারণ হলো প্রথম অনেকের ফ্লু ভ্যাকসিন নেওয়া উচিত ছিল। ঠান্ডা পড়ে গেছে তো এই জন্য ফ্লু হচ্ছে। হ্যাঁ। আমরা দেখতে পাচ্ছি ফ্লু ভ্যাকসিন আপনিও তো সেদিন নিতে পারতেন। ফ্লু ভ্যাকসিন না নেওয়ার কারণেই এগুলো অনেকের হচ্ছে। আমরা মনে করছি যে এবার আর ঠান্ডা পড়বে না, প্রথম কয়েকদিন খুবই গরম পড়ছে অক্টোবরে, মনে করছি ঠান্ডা পড়বে না, কিন্তু হঠাৎই ঠান্ডা পড়ছে। এবং আর একটা অ্যালার্জির কারণ হলো হঠাৎ এই ঠান্ডার কারণে সব গাছের যে পাতাগুলো একসঙ্গে পড়ানো কিন্তু হচ্ছে চোখে এবং নাক। আপনার কথা আটকে যাচ্ছে। জি, আমরা প্রিকশন নেই, কাপড় চোপড় পরি নেই, সেই হিসাবে শুধু ঠান্ডা পড়ে নেই, বাতাসও ছিল কয়েকদিন, সেই হিসাবে আক্রান্ত হচ্ছে এখন। তো এই জন্য এখনো টাইম আছে, ফ্লু ভ্যাকসিন অলরেডি মার্কেটে আছে। হ্যাঁ, এবং যারা কোভিড ভ্যাকসিন সেটাও নিতে পারে, আর যারা বয়স্ক আছে আর কোভিডের সিজন চলে আসছে, ফ্লু ভ্যাকসিনের সিজন চলে আসছে, রাইট? সো এগুলো কি अवेलेबल এখন ভ্যাকসিন সবই এখন আছে কিন্তু? হ্যাঁ, কোভিডের যে ভ্যাকসিন, এই ভ্যাকসিনের মধ্যে কোনো পরিবর্তন আসছে নাকি? লেটেস্ট কোনো ভ্যাকসিন আছে? কিছুটা পরিবর্তন আইছে, নতুন ভ্যারিয়েন্ট যেগুলো দেখা গেছে সেগুলো দিয়েই নতুন ভ্যাকসিনটা তারা মার্কেটে আনছে। এখন কার ভ্যাকসিন বাজারে চলছে আপনার? ফাইজার অর আপনার আর কোন কোম্পানি যেন ছিল? ফাইজার আর ম্যাক্সিমাম লোকজন ফাইজারটা প্রিফার করে, কেউ কেউ নোভাভ্যাক্সটা ইউজ চায়। হ্যাঁ, সো এটা কি ম্যাক্সিমাম ফার্মেসিতে ফাইজারটা ক্যারি করে, আবার মডার্না থাকে। হ্যাঁ, মোস্ট অফ ইনস্যুরেন্স এটা পে করে দেখতেছি আমি। আচ্ছা আচ্ছা, কত করে এগুলা যাদের ইনস্যুরেন্স নাই তারা কত দিতে হবে? ইজ अराउंड $175 পার শট, মানে একটা টিকা দিতে $175 লাগবে পার শট। ওকে ওকে, জি। আপনারা কি ক্যাশ কার্ডে আপনারা পেমেন্ট নেন? আমরা সবই নেই, ইন্স্যুরেন্স ক্যাশ যে যেভাবে দেয়। আচ্ছা আচ্ছা, আর ইন্স্যুরেন্স যাদের নাই তারা যদি কোনো, এটা কি গভর্নমেন্টাল কোনো ইয়ে আছে আপনার, সাপ্লিমেন্টাল কোনো হেল্প বা কোনো ইয়ে আছে যে যাদের অনেক সময় কিছু কিছু কুপন তারা জোগাড় করতে পারে, অনলাইনে গেলে কিছু কুপন পেতে পারে, এবং তারা যদি কোনো ইউনিয়ন অথবা কিছুর ওখান থেকে তারা কিছু একটা কিছু তারা কার্ড দেয় এই ভ্যাকসিনের জন্য, সেই হিসাবে তারা কিন্তু অনেক ফ্রি পেতে পারে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। দর্শক, আপনারা যারা এই শীতের সিজন চলে আসছে, আপনারা কোভিড এবং ফ্লু এই দুই ভ্যাকসিন নেবেন, আদারওয়াইজ যে কোনো সময় আক্রান্ত হতে পারেন। এবং আর একটা যেটা, যাদের এই যে আমাদের যে সিনিয়র ভাইগুলো আছেন, যাদের যে মেডিকেয়ার যাদের আছে, তারা যদি ওনাদের ইন্স্যুরেন্স চেঞ্জ করতে চান, তাদের টাইম কিন্তু অক্টোবর থেকে আরম্ভ হয়েছে, ডিসেম্বরের 10-15 তারিখের ভিতরে তারা কিন্তু চেঞ্জ করতে পারেন উইদাউট এনি পেনাল্টি। মেডিকেয়ার যেটা, রাইট? হ্যাঁ, মেডিকেয়ার প্ল্যানগুলো না হয় সে কিন্তু এগুলো চেঞ্জ করতে পারবে না। আর প্রিমিয়ামে অনেক কিছু চেঞ্জ হচ্ছে, যারা এসিএইচ এসেনশিয়াল প্ল্যান, যেটা আমাদের সরকার যে কতটা ভর্তুকি দিবে, সেই হিসাবে কিন্তু অনেকের ইন্স্যুরেন্সের প্রিমিয়াম অনেক বেড়ে যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। আপনার নাম্বারটা একটু বলে দেন, যদি যারা ভ্যাকসিন দিতে চায় তারা যেন যোগাযোগ করতে পারে। 718-392-8049 718-392-8049, রাইট? আমাদের সব ফার্মেসিতে, জামাইকাতে দেওয়া হয় আপনার ফার্মেসি 347-561-6520। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আর একটা যেটা আপনাকে আমি রিকোয়েস্ট করতে চাই, আমাদের বিভিন্ন রাস্তায় যে নিউ ইয়র্ক সিটি হেলথ ডিপার্টমেন্ট এটার নাম দিছে ব্লাড ভমিটিং। ব্লাড ভমিটিংটা কি হলো, আমরা পান খেয়ে রাস্তায় ফেলতেছি, এটা দিয়ে কিন্তু আমরা ভায়োলেশন খাচ্ছি। ওই যে পানের পিক, যেটা পানের সাংবাদিক আছেন,
হ্যাঁ এই পানের পিক। পিকটা, হ্যাঁ পানির পিকটা আপনার যারা সাংবাদিক আছেন এগুলো কিন্তু প্রচার করা উচিত। এই পিকটা কিন্তু অস্বস্তিকর এবং তারা দেখতে, যদি আপনি দেখেন রাস্তায় দেখতেছে মনে হচ্ছে ব্লাডের মতো, তার উপর দিয়ে আপনি হেঁটে যাচ্ছেন। কিন্তু আমরা যারা রিটেল ব্যবসা করতেছি আমরা কিন্তু এই জন্য ভায়োলেশন খাচ্ছি। ওকে, তো আপনাদের দোকানের সামনে যদি কেউ এটার নাম কি ব্ল্যাক ভমিটিং? তারা নাম দিচ্ছে ব্লাড ভমিটিং। ব্লাড ভমিটিং, ব্লাড হ্যাঁ ভমিটিং, ব্লাডের মতো লাগে না, পানির ইটা। ইব্রাহিম সাহেব, আপনারা তো পানটান মাঝে মাঝে বুকে দেন, তো ব্লাড ভমিটিং কেয়ারফুল, কারণ ব্লাড ভমিটিং যে দোকানের সামনে পাবেন, ওই দোকানের টিকিট খাবে। নাজমুল ভাই তো ঘুরে বেড়ায় যাচ্ছেন জামাইকা, ওনার তো দেখা উচিত। তো ব্লাড ভমিটিং এটা খুবই nasty ব্যাপার। কত টাকা টিকিট দেয়? অনেকে ওয়ার্নিং খাচ্ছে, আর টিকিট দিলে তো অ্যাটলিস্ট 150 আপনাকে কোর্টে যেতে হয় দোকানদারদের। এটা তো দোকানদাররা পান বেচতেছে না, রাস্তায় অনেকে পান বেচতেছে, রাস্তায় দোকানের সামনে বসে। আজকাল কিছু কিছু পানের দোকান তো জ্যাকসন তো পানের বিভিন্ন ডিস্ট্রিক্টের নামে একটা পানের বুথ বসে গেছে। রাইট, সো পানের পিক ফেলতে দর্শক আপনারা সবাই সাবধান থাকবেন। এটার নাম হচ্ছে ব্লাড ভমিটিং, অর্থাৎ রক্ত বমি। এবং এই ব্লাড ভমিটিং যদি যে কোনো জায়গায় রাস্তাঘাটে করেন, দেন যার সামনে করবেন সেই লোক নিরীহ লোক হতে পারে, সে টিকিট খাবে, এবং টিকিট $150 পর্যন্ত, আপ টু অর নোটিস। সো আপনারা যারা পান খান, পান এনজয় করেন, অসুবিধা নাই, বাট পানের পিক কোথায় ফেলবেন এটা আপনারা সিদ্ধান্ত নেবেন। অথবা হাতের মধ্যে একটা রাখতে পারেন, ওই যে আপনার ব্যাগ, ওই ব্যাগের মধ্যে আপনার পানের পিক দিয়ে তারপর রাস্তার মধ্যে কোনো গার্বেজে ফেলে দিতে পারে। কুকুরের মতো যারা কুকুর পালে, কুকুর নিয়ে বেড়ায়, যে একটা ব্যাগ থাকে, এইভাবে করা উচিত যাদের আমরা পান খাই। রাইট, হ্যাঁ, রাইট। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। দিস ইজ এ ভেরি গুড নিউ ইনফরমেশন। এটা আমরা এটা নিয়ে কালকে আলোচনা করব, এটা আপনি থাকবেন, এটার উপর ডিটেলস আলোচনা করতে হবে। থ্যাংক ইউ ইব্রাহিম চৌধুরী খোকন, আপনাকে বামে চলার জন্য। আপনি তো আজকে মধ্যপথে আসছেন, মোটামুটি একটু দেখা যাচ্ছে। থ্যাংকস যে আপনার। আর দর্শক আপনাদেরকে যে জিনিসটা বলতেছি, আরেকটা জিনিস, যে আমাদের আক্তার ভাই, যিনি শেখ আখতারুল ইসলাম, যিনি এই প্রোগ্রামে প্রায় আসতেন, উনি খুবই অসুস্থ, ওনার প্রোস্টেট ক্যান্সার হয়েছে। এবং আজকে ওনার সাথে আমার কথা হচ্ছিল, উনি বলছেন সবাইকে ওনার সালাম এবং দোয়া করার জন্য। উনি কথা বলতে পারছিলেন না, বাট ওনার জন্য দোয়া করতে বলছেন। সো আপনারা সবাই তার জন্য দোয়া করবেন যেন তিনি সুস্থ হয়ে ঘরে ফিরতে পারেন এবং আমাদের মধ্যে আবার এসে কথা বলতে পারেন। আজকে এ পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।